নমস্কার। কেউ আছেন? যদি অ্যাডমিনরা কেউ থাকেন, আমার কি অ্যাপ্রুভড আমি এখনো বুঝতে পারছি না। আমি একটু চেক করে নিই। কেউ একজন এসছেন, কিন্তু আমি সেটা কে সেটা বুঝতে পারছি না। আমাকে কি দেখা যাচ্ছে? ও ঠিক আছে, ক্লিয়ার। গুড ইভিনিং ইন্দ্রাণী মজুমদার, গুড ইভিনিং। আবার স্লো কানেকশন দেখাচ্ছে। নমস্কার, আমি মধুমিতা সেনগুপ্ত। কিছু শোনা ঘটনা নিয়ে বলতে এসেছি। হ্যাঁ, থ্যাংক ইউ ইন্দ্রাণী মজুমদার, সব ঠিক আছে, থ্যাংক ইউ। আর দু একজন আসুন, তারপর আমি আস্তে আস্তে শুরু করে দিই। গুড ইভিনিং। সুচরিতা সেন ইজ ওয়াচিং, আর আমি অগ্রিমাকে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সবাই জয়েন করছো। শুভ সন্ধ্যা। হ্যাঁ, আগের থেকে বেটার আছে, সেই কাশির দমকটা একটু বেটার আছে। বলবো না, এক্ষুনি হয়তো খ্যাক খ্যাক করে কাজটা শুরু করব। অগ্রিমা ওয়েলকাম। সবার কাছে বোধহয় নোটিফিকেশন গিয়ে পৌঁছয় না, এটাই হয়ে গেছে মুশকিল। সবাই এই কথা বলে যে নোটিফিকেশন পাই না। থ্যাংক ইউ সুচরিতা। আচ্ছা, খেয়ে নাও পুচু বুড়ি, তাড়াতাড়ি খেয়ে নাও। বিশ্রুতেন্দ্র মাইতি ওয়েলকাম। সুইটি দাস ওয়েলকাম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোদের ছবি। আর দু তিনজন এসে গেলেই আমি গল্পটা শুরু করে দেবো। আজকে তো সর্বাণী তো আসতে পারবে না, ওর ফোনটা বিগড়েছে। যাই হোক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দু এক মিনিট দেখেই আমি শুরু করে দিচ্ছি।
শুরুই করে দিই, কারণ কজন আসবে কিছু বুঝতে পারছি না। যাই হোক, শুরুই করে দিই, পরে যার যার শোনার পরে শুনে নেবেন, সেটাই বরঞ্চ ভালো। আজকে সর্বাণী গল্প দু একটা পাঠিয়েছে, কিন্তু সর্বাণী শুনতে পাবে না। যাই হোক, ও পরে রেকর্ডিং শুনবে, আর কি করা যাবে। কার বাড়িতে যেন খুব জোরে গান চালায়, সাধারণত আমাদের পাড়ায় এটা হয় না, কিন্তু কার বাড়িতে এখন খুব জোরে গান শুনতেও পারি, আবার গল্পের পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে। আচ্ছা, বাবা কার বাড়িতে এত জোরে গান চালিয়েছে? ও, মোহনবাগান জিতেছে, আচ্ছা আচ্ছা, সেইটার জন্যে। আচ্ছা, এবার যে ঘটনাটা বলবো, শুরুর যে ঘটনাটা বলবো, সেটা হচ্ছে আমার বোন পাঠিয়েছে। ওরা রিসেন্ট একটা বাড়ি চেঞ্জ করেছে। ওরা আগে যে বাড়িটা থাকতো, বলতে গেলে সেই পাড়াতেই, কিন্তু আর একটু বড় একটা বাড়িতে ওরা গেছে। তো সেখানে যাওয়ার পর ওর সেখানে একজন খুব একটু ভালো মানুষ, একজন পেয়েছে, মানে ল্যান্ডলেডি যিনি, তিনি খুব ভদ্র মানুষ, ভালো মানুষ আর কি। তো তার সঙ্গে ওর কিছু কথা হয়েছে। তো তিনি তার জীবনের কিছু ঘটনা শেয়ার করেছেন, তার মধ্যে একটা দুটো আমি আজকে বলবো। তো প্রথমেই যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এখানে যে আমরা যে ঘটনাগুলো জানাই, সেগুলো কেউ না কেউ তার অভিজ্ঞতা থেকে ঘটনাগুলো বলেন। এখন এই নিয়ে শুধু গল্প হিসাবেই আপনারা গ্রহণ করবেন, এটা একেবারে আমরা সামনে কেউ দাঁড়িয়ে তো সেটা প্রত্যক্ষ করিনি, কেউ যারা যারা প্রত্যক্ষ করেছেন তারা ঘটনাগুলো বলছেন। তো এটা নিয়ে অযথা তর্ক বা কিছুর দরকার নেই আর কি। গল্প বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে এক ধরনের গল্প হচ্ছে এরকম অলৌকিক বা ভূতের গল্প, যেটা শুনতে সবার খুব ভালো লাগে। সারা পৃথিবীতেই এর প্রচুর সমাদর আছে। তো যারা পছন্দ করেন তারা শুনবেন, আর যাদের পছন্দ হবে না তারা শুনবেন না, প্লিজ। আচ্ছা, এবার সেই ল্যান্ডলেডি যে ঘটনাগুলো বলেছেন আর কি, ওরা এই জায়গাটা হচ্ছে বালাসোর, উড়িষ্যার বালাসোর। সেখানে ওনার হাজব্যান্ডের বোধহয় কনস্ট্রাকশনের বিজনেস ছিল। তো তিনি ওই লোহা অথবা বালি কিছু একটা আনার জন্যে, বাবা আজকে সবকটা গাড়িও যেন অতিরিক্ত আওয়াজ করে যাচ্ছে আজকে। যাই হোক, তো ওনার হাজব্যান্ড তিনি কি করেছেন, সম্বলপুরে গেছেন। সম্বলপুর থেকে তিনি ট্রাক বোঝাই করে নিয়ে বালি অথবা লোহা কিছু একটা ছিল ওনার গাড়িতে, সম্ভবত বালিই ছিল। উনি সম্বলপুর থেকে ফিরছেন। এখন এই রকম রাত্রেবেলা যারা লরিতে করে বিভিন্ন জায়গায়, এক জেলা থেকে আরেক জেলায় যান, বা এক শহর থেকে আরেক শহর, অনেক সময় ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, অনেকটা করে তাদের ট্রাভেল করতে হয়। সবসময় বালি সিমেন্টই যে যাচ্ছে তা না, বিভিন্ন জিনিস তো ট্রাকে করে যায়। এখন তাদের কিন্তু এই যে রাত্রেবেলা যে তারা জার্নিটা করেন, এখানেও আমি অনেক ঘটনা বলেছি, বা এই গ্রুপে অনেকেই এই ঘটনাগুলো বলেছেন, যে তাদের অনেকেরই অদ্ভুত অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়। তো তাহলে মানে এত বিভিন্ন প্রান্ত থেকে আমরা ঘটনাগুলো পেয়েছি। আমি কতগুলো ঘটনা বলেছিলাম এর আগেও, সেটা ট্রেন চালকের ঘটনা বলেছিলাম, মেট্রোর কিছু ঘটনা বলেছিলাম, মানে এই টাইপের ঘটনা, বা লরিতে করে আসছে বা গাড়িতে করে যাচ্ছে, এই রকম ঘটনা কিন্তু তার মানে অনেকেরই অভিজ্ঞতাগুলো হয়। তো এখানেও তাই হয়েছে। উনি ওই গাড়িতে করে ফিরছেন, এবং ওখানে কি অধিকাংশই হচ্ছে, এটা ধরুন আরও বছর 20 আগের ঘটনা বলছি আমি। তিনি যখন ফিরছেন রাত্রেবেলা, লরি তো একটা নির্দিষ্ট গতিবেগ নিয়েই চলে, তো সেটা তো খুব আস্তে চলে না। তো যাই হোক, সে ফাঁকা রাস্তা, দুপাশে জঙ্গল এবং মাঝখান দিয়ে রাস্তা,
সেই রাস্তার মধ্যে দিয়ে আসছে এবং সেখানে কিন্তু ওই হেডলাইটটুকুই ভরসা। সেই রাস্তায় কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই জঙ্গলের বুক চিরে যে রাস্তাগুলো হয় সেখানে ইলেকট্রিকের তো কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্যে ওরকম রাস্তার ধারে যে লাইট জ্বলা, যেগুলোতে আমরা অভ্যস্ত, বাইরে বেরোলেই যে আমরা ঝকঝকে রাস্তা পাই, সেটা কিন্তু শহরের রাস্তা নয়। সেটা কোনো একটা রাস্তা যেটা কোনো দুটো জেলাকে বা দুটো শহরকে, যে যারা বা গ্রামকে যাই হোক সে কানেক্ট করছে আর কি। কিন্তু সেটা একটা বেশ ইম্পর্ট্যান্ট রাস্তা, কিন্তু বেশ নাম করা রাস্তা। তো সেখান দিয়ে ওনারা আসছেন। আসার সময় ওই ড্রাইভারের পাশে উনি বসে আছেন আর কি, আনতে গেছেন এই ল্যান্ডলেডি, মানে যিনি অ্যাকচুয়ালি ল্যান্ডলর্ড ছিলেন, তিনি আজকে বেঁচে নেই। তো সেটা তার জীবনের অভিজ্ঞতা। তা তিনি যখন আসছেন, হঠাৎ করেই একটা মানে জঙ্গলের রাস্তার মধ্যে হঠাৎই তার চোখে পড়েছে গাড়ির পাশে, মানে সামনে, প্রথমে সামনে দেখেছে যে একদম একটা পোশাক আশাক দেখলে তো আমরা মোটামুটি তার একটা বিভাজন করে ফেলতে পারি যে এর সামাজিক অবস্থানটা কীরকম বা তার আর্থিক অবস্থাটা কীরকম। আমরা কিন্তু একটা মোটামুটি পোশাকের ভিত্তিতে কিন্তু আমরা এটা প্রথম যেটা দেখাতে আমরা মোটামুটি বিচার করে ফেলতে পারি, এটা আমাদের ভেতরেই বিচারটা হয়ে যায়। তো তিনিও দেখেন যে বেশ ভদ্রবাড়ির একটি, এবং ভদ্রবাড়ির এবং তার যে পোশাক আশাক সেটাও যথেষ্ট সম্ভ্রান্ত বাড়ির মেয়ে বলেই তাকে মনে হয়েছে। সে কিন্তু মানে একটা ভয় পেয়েছে বা ত্রাসে রয়েছে আর কি, এরকমভাবে খুব স্বাভাবিক। তখন রাত্রি হয়তো 2-3টের মাঝখানে এরকম একটা সময়, সেই সময় একটা ওরকম মানে চারপাশে হয়তো কয়েক কিলোমিটারের মধ্যে মনুষ্য বসতি নেই, চারপাশে জঙ্গল, ওই রকম একটা জায়গায় একটা মেয়ে যদি থাকে তাহলে তার যেরকম স্বাভাবিক আচরণ হওয়া উচিত সেরকমই তার স্বাভাবিক আচরণ সেটাই ছিল, যে সে অত্যন্ত ভয় পেয়েছে এবং ভয় পেয়ে সে দৌড়চ্ছে, প্রাণপণে দৌড়চ্ছে। তখন খুব স্বাভাবিকভাবে উনি বলেন, এই লরি ড্রাইভারকে উনি বলেন যে আরে এই গাড়ি থামাও, গাড়ি থামাও, এই দেখো একটা মহিলা, শিগগিরই তুলে নাও ওনাকে। ড্রাইভার নাকি একদম পাথরের দৃষ্টিতে, মানে তার যে কানে কথাটা গেল কি গেল না কিছুই বোঝা গেল না। সে কিন্তু যেরকম স্পিডে চালাচ্ছিল সেরকম স্পিডেই চালাচ্ছে, এবং সেই ভদ্রমহিলা কি যে সে যে ভদ্রমহিলার মানে উনি আরও গাড়িটা আরও ক্লোজ হয়ে যায় আর কি মেয়েটির সঙ্গে, আরও ক্লোজ হয়ে মেয়েটি প্রাণভয়ে দৌড়চ্ছে। তো প্রাণভয় বোধহয় বা যাই হোক, মেয়েদের তো অনেক রকম ভয় থাকে, তো সেই ভয়ে সেই দৌড়চ্ছে। যেন মনে হচ্ছে যেন যে সেও মরিয়া, বাঁচার জন্যে মরিয়া, এরকমভাবে সে দৌড়চ্ছে। কিন্তু ড্রাইভারের যেন চোখেই পড়েনি। উনি যে দেখতে পাচ্ছেন, উনি মানে ভীষণ ইরিটেটেড হয়ে গেছেন যে এ কী রে বাবা। এবং তারপর দেখা গেলো মেয়েটাকে ছাড়িয়ে ওই আরও স্পিড তুললো গাড়িতে, এবং মেয়েটাকে ছাড়িয়ে অনেকটা দূর, মানে প্রায় 2 বা 3 কিলোমিটার সে গিয়ে যখন একটা জঙ্গল ছাড়িয়ে সে যখন ফাঁকা জায়গায় পড়লো, এবং সেখানে অনেক দূরে দেখা যাচ্ছে মানে একটা হয়তো একটা মফস্বল শহর এগিয়ে আসছে, এই রকম জায়গায় যখন সে গেছে, তখন ড্রাইভার মুখ ঘুরিয়ে বলছে, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? জঙ্গলের মধ্যে আমাকে বলছেন গাড়ি থামাতে, আপনি জানেন আপনি কিছুই বোঝেন না নাকি? তখন উনি ভাবছে যে এরকম অনেক সময় থাকে না যে মেয়েদেরকে বা বাচ্চাদেরকে সামনে এগিয়ে দেওয়া হলো, তখন স্বাভাবিকভাবে মানুষ দয়া পরবশ হয়ে সে গাড়িটা থামিয়ে দিল, তার পেছনে হয়তো ডাকাত দল আছে, উনি ভাবছেন হয়তো সেরকমই একটা কিছু। কিন্তু গাড়িতে নেবেটা কি? উনি তো সব টাকা পয়সা ওখানে দিয়ে, ওনার কাছে যে খুব মানে একটা সাধারণ একটা টাকা পয়সা ওনার কাছে রয়েছে, উনি তো জিনিস কিনে নিয়ে আসছেন, ওনার কাছে তো আর বালি কে নেবে? একটা লরি ভর্তি বালি তো কেউ নিতে আসবে না, কেউ সাধারণত বালি সিমেন্ট ওরকমভাবে কেউ চুরি করে না। তো সেখানে উনি ভাবছেন যে এ বোধহয় ড্রাইভার নিশ্চয়ই ডাকাতদের ভয়ে আমাকে মানে গাড়ি থামালো না, এরকম আর কি। তখন বলছে, না দেখো, সবসময় যে এর পেছনে থাকবে, ডাকাত থাকবে, এই অঞ্চলের ডাকাতি তো আমি শুনিনি কখনো, এত বছর আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করছি।
আমি তো কখনো শুনিনি যে এখানে ভীষণ লরির উপরে অ্যাটাক হয়েছে বা কিছু, এরকম তো হয় না। তখন ইয়ে বলছে, হ্যাঁ ঈশ্বর আপনি তো কিছুই বোঝেন না মশাই। আপনার একটা জিনিস মনে হলো না যে আমি গাড়িটা স্পিডে যাচ্ছি, ওই স্পিডে একটা মেয়ে দৌড়চ্ছে? এই জিনিসটা আপনার মাথায় আসলো না? একটা মানুষকে আপনি নিজে একটু শান্তভাবে ভেবে দেখুন তো, কোনো মানুষ কি ওইভাবে অতক্ষণ ধরে গাড়ির সামনে দৌড়তে পারে ওই স্পিডে? কোনো মেয়ে পারে? সে শাড়ি পরে ওইভাবে দৌড়চ্ছে, আপনার মাথায় একবারও আসলো না যে আমি গাড়িটা কোন স্পিডে চালাচ্ছি? আর সে অতক্ষণ, সেই জন্য আমি অনেক বেশি স্পিড দিয়ে ওনার পাশ দিয়ে বেরিয়ে চলে। আমরা গাড়ি যদি থামাতাম, আপনিও এতক্ষণ বেঁচে থাকতেন না, আমিও বেঁচে থাকতাম না, কারণ ওটা মানুষই নয়। তখন ওনার একটা অদ্ভুত মানে সমস্ত বোধ বুদ্ধি, এর আগে অবধি ওনার মনে হচ্ছিল যে এটা একটা খুব মানে ভীতু প্রকৃতির মেরুদণ্ডহীন একটা লোক, যে একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে দুজন পুরুষ আছি আমরা, তারপরেও সে বাঁচাচ্ছে না, মেয়েটা নিশ্চয়ই ভীষণ বিপদে পড়েছে, না হলে এরকম প্রাণ ভয়ে দৌড়চ্ছে কেন? এই সমস্ত ওনার যে মানে এক দিক দিয়ে উনি ভাবছিলেন, এবং ভীষণ বাজে লাগছিল না যে যে আমি একজন পুরুষ, আমি একটা মহিলা এরকম বিপদে পড়েছে, আমি তাকে বাঁচাতে পারলাম না, এই এই মানে ভিতুর ডিম একটা ইয়ের জন্যে। এটা ওনার খুব পৌরুষেও লাগছিল, কিন্তু এই অ্যাঙ্গেলে তো উনি ভেবেই দেখেননি, এই দিকটা তো উনি ভেবেই দেখেননি। তখন ওনার কীরকম একটা অদ্ভুত শিহরণ হয়েছে, ওনার মেরুদণ্ড দিয়ে যে ঠান্ডা জল নামে আর কি, সেই মেরুদণ্ড দিয়ে একদম শীতল স্রোত বয়ে গেছে। উনি একদম চুপ করে বসে আছেন যে সত্যি তো, এটা তো আমি ভেবে দেখিনি যে একটা মহিলা ওই স্পিডে দৌড়োয় কী করে, এবং সেটা গাড়ির আগে আগে। গাড়ি যত স্পিড তোলে সেও তত স্পিড তোলে, এটা তো সাধারণত দেখা যায় না। সে তো ছিটকে, সে যদি ভয় পায় সে তো দৌড়ে জঙ্গলের ভেতরেও ঢুকে যেতে পারে, কারণ সেখানটা একেবারে অন্ধকার, আর লরির লাইটটা রাস্তার মধ্যে পড়ছে এবং সেও প্রাণপণে দৌড়চ্ছে, এবং পাশ দিয়ে যখন লরি বেরিয়ে যাচ্ছে তখনও উনি দেখেছেন আর কি যে এরকমভাবে সে কিন্তু মুখ এরকমভাবে তাকায়নি, সে কিন্তু সোজাই মুখ ছিল। পাশ দিয়ে বেরিয়ে গেলে সে তো একবার তাকাবে গাড়িটার দিকে যে যাক বাবা বেরিয়ে যাচ্ছে, নাকি আমার সামনে গিয়ে রাস্তা আটকাবে। আর স্বাভাবিক মানুষ হলে তো তার কতগুলো নির্দিষ্ট কি বলবো, সে কি করবে না করবে মোটামুটি মানুষ একটা তো আন্দাজ করতে পারে। উনি তারপর ভেবে দেখলেন, হ্যাঁ এটা তো আমি একদম, ড্রাইভার তো একদম ঠিক কথা বলেছে, যে এটা কীরকম একটা ব্যাপারটা হয়ে গেল। সেম ঘটনা আমি বলেছিলাম সেই একটা অনেক দিন আগে বলেছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা, একজন মহিলা চালক, মানে ট্রেনের নতুন চাকরি পেয়েছিলেন, তখন ওনার বেশি দিন হয়নি, তখন উনি এই জিনিসটা দেখেছিলেন, এবং যখন ওনার পাশে, এবং যেহেতু উনি মহিলা এবং নতুন চাকরি, সেহেতু রাত্রের ট্রেন চালানোর সময় ওনার একজন সহকারী, আরেকজন মানে আর একটু বয়স্ক একজন লোককে দেওয়া হয়েছিল, যিনি ওনাকে আর কি রাতের তো অনেক কিছু ব্যাপার থাকে, মানে ট্রেন চালানোর ক্ষেত্রেও কিছু ব্যাপার থাকে, শুরুতে তো সঙ্গে লোককে দেওয়া হয় লং ডিস্টেন্সের যেগুলো জার্নি থাকে, তো সেখানে সেই মহিলাটি, এই ঘটনাটা মনে আছে কিনা সবার আমি জানি না, কিন্তু তখন এই সেম ঘটনা কিন্তু ঘটেছিল, এবং সেই ড্রাইভারও কিন্তু গাড়ি থামায়নি এবং বলেছে তাকিও না, তাকাতে হবে না ওইদিকে, তাকিও না। অনেকে এসছে এখন দেখতে পাচ্ছি, নাসিমা খান স্বাগত, গৌতম দাস গুড ইভিনিং, পাপিয়া বন্দ্যোপাধ্যায় থ্যাংক ইউ। কেমন লাগলো তোমাদের ঘটনাটা? এই ধরনের ঘটনা কিন্তু আমি এর আগেও শুনেছি বা বলেওছি, যে আরেকটা তো ওইটা তো আমার বেশি লেগেছিল, যে একটা তোমাদের এই ঘটনাটা মনে আছে কিনা আমি জানি না, হ্যাঁ ড্রাইভারদের কিন্তু এরকম অনেক ধরনের, ওনারা কিন্তু জানে যে এরকম কোন সময় থামাতে হয়। যেমন আমি বহু ছোটোবেলায়, এটাও হয়তো বলেছিলাম আগে, আমার ঠিক খেয়াল নেই, যে বালি ব্রিজের ওখানে কিন্তু একজন মানে
বেশ দামি শাড়ি পরা, লাল রঙের শাড়ি পরা, প্রায় বেনারসি টাইপ শাড়ি পরা এবং গায়ে অজস্র গয়না, ওরকম কিন্তু একজন মহিলাকে দেখা যায় দাঁড় হওয়াতে, এবং সেটা দেখলে কেউ দাঁড়ায় না, একজনও দাঁড়ায় না। কিন্তু এটা বলা হয় যে ওটা কিন্তু কোনো খারাপ কিছু না, ওটা ওটা মানে অনেকেই মাকে দেখতে পায়, কিন্তু ভূতকেও যেমন আমরা সামনে দেখলে নিশ্চয়ই একটা ভয়ঙ্করভাবে, সেরকম দেবতাকেও কিন্তু সামনে দেখাটা অত সহজ জিনিস নয়, সেটা অ্যাকসেপ্ট করা খুব কঠিন। এখন সেটা তো কিছু করার নেই, হতেই পারে যে সে সত্যি, কিন্তু মানুষ কখনো, ও যে যুক্তিটা দেখিয়েছে সেটাও কিন্তু ঠিক। একটা লরি যখন রাত্রেবেলা চলে, সে তো মিনিমাম 70-80-তে চলবে, মিনিমাম 70-80-তে যখন গাড়ি চলছে, তার সামনে মানুষ দৌড়াবে, সেই সবাই পিটি ঊষা হবে, এটাও তো কোনো ব্যাপার না, না এটাও তো কোনো ইয়ে না, যুক্তি নয় যে সবাই বিভৎস জোরে দৌড়তে পারে, এটাও হয় না। তো যাই হোক, এরকম ঘটনা কিন্তু হ্যাঁ, মানুষ হলে তো এটা দেখো, এইটা বলা খুব কঠিন যে কে ওটা মানুষ ছিল। মানুষের ক্ষেত্রে ওই একটা জিনিসে সে খুব বেশি জোরে দৌড়তে পারবে না, এবং আমার যেটা মনে হয় যে একটা লরি ঘাড়ের কাছে চলে আসছে প্রচণ্ড স্পিডে, তখন সে সামনে না দৌড়ে সে সাইড হয়ে যাবে, সে দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে যাবে, কারণ এটা খুব স্বাভাবিক একটা ইনস্টিংক্ট যে ওই চলন্ত গাড়িটাকে তো তারা সেখান দিয়ে তাদেরকে নামতে হবে, তারপর তারা আসবে। যদি তাদের মনে অন্য কোনো উদ্দেশ্য থাকে যে ওই মেয়েটির কোনো ক্ষতি করব বা কিছু, সেই রকম যদি উদ্দেশ্য থাকে, তাহলে তাদেরকে তো গাড়িতে থেকে নামতে হবে, গাড়ি থামাতে হবে, গাড়ি থেকে নামতে হবে, এবং লাইট নিয়ে নামতে হবে, কোনো অন্য ধরনের টর্চ বা যাই হোক কোনো একটা আলোর সোর্স নিয়ে নামতে হবে। এই প্রসেসটার মধ্যে সে অনেকটা দূর চলে যেতে পারে, অনেকটা দূর লুকানোর চেষ্টা করতে পারে, যাই হোক আর কি, এগুলো সবই তর্কের ব্যাপার। তো এই ঘটনাটা উনি বলেছিলেন। এরপরের যেটা ঘটনা সেটা হচ্ছে, উনি মানে ল্যান্ডলেডি যিনি, তিনি কিন্তু তারকেশ্বরের মেয়ে। সেই তারকেশ্বরে উনি যখন ছোটোবেলায়, ওনার অনেকজন বোন ছিল, এবং ওনার বয়স এখন আমি সঠিক জানি না, বলতে পারবো না, তবে মনে হয় 80 এরকম, মানে হতে পারে, মেবি আমি ভুল করছি হয়তো। যাই হোক, উনি তারকেশ্বরের মেয়ে, এবং তারকেশ্বরে ওনার মা যখন মারা যান, উনি তখন খুব ছোট, এবং বড়দি মেজদি এদের কাছেই কিন্তু তাদের কোলে পিঠে করেই মানুষ হয়েছেন উনি। তো ওনার মেজদি ছিলেন বাল্য বিধবা, এবং তিনি কিন্তু বাড়িতে থাকতেন, মানে ওনাদের বাড়িতেই থাকতেন, এবং থাকতেন শুধু না, মানে তিনি ব্যাপারটাকে, পুরো ফ্যামিলিটাকে তিনি মানে দেখে রাখতেন। দিদি বড়দি হয়তো তিনি বিবাহিত, তিনি তার শ্বশুরবাড়িতে থাকেন। মেজদিরও বিয়ে হয়েছিল, কিন্তু খুব আনফর্চুনেট ঘটনা ঘটে এবং তিনি চলে আসেন আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু তিনি অত্যন্ত এফিশিয়েন্ট কিছু মেয়েরা থাকেন, সরি। তো তিনি কি করতেন, মানে পুরো ফ্যামিলিটাকে তিনি কন্ট্রোলে রাখতেন, সমস্ত দিকে কার ছোট ভাই বোনদের দেখে রাখা, সমস্ত কিছু। যেহেতু মা না থাকলে সেই পরিবারের মেয়েরা অনেক ছোট বয়সেই তাদের মধ্যে এই দায়িত্ববোধটা আনতেই হয় আর কি, তারা অনেক বেশি কাজ জানে এবং তারা ট্যাকেল করতে পারে, অনেক কিছু তারা পরিচালনা করতে পারে। তো সেই মেজদি ছিলেন কিন্তু ওনাদের মানে খুবই গিন্নি টাইপের আর কি, ওই পরিবারকে পুরো আগলে রাখতেন। তো সেই রকম একদিন হয়েছে কি যে আরেকটা ব্যাপার হচ্ছে, ওই গ্রামেতে একজন বৃদ্ধা মহিলা থাকতেন, তার বাড়িটা ছিল আবার মানে ওনাদের বাড়ির পেছন দিকে পুকুর আছে আর বাঁশ বন,
প্রচুর মানে বাঁশবন, মানে কিন্তু সেগুলো বেশ অনেকটা করে করে, ছোট ছোট বাঁশবন না কিন্তু, মানে বেশ বড় বড় জায়গা জুড়ে বাঁশবন ছিল। তো মানে বাঁশ ঝাড় যেগুলো বলে আর কি, সেখান দিয়ে কিন্তু শর্টকাটে রাস্তা ছিল, সেটা দিয়ে আরেকজন আত্মীয়র বাড়িতে যাওয়া যায় পেছন দিক দিয়ে, বাড়ির পেছন দিক দিয়ে। আর সামনের দিকের রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরপথ হয়, মানে সেটা সময় লাগে। যেটা মেন রোড ধরে যদি যে রাস্তা দিয়ে মানে মানুষ বেশি চলাচল করে সেই রকম যে রাস্তা, সেটা দিয়ে যেতে গেলে কিন্তু একটু বেশি সময় লাগে। তো সেখানে ওই ওনাদের যে বাঁশঝাড়, পুকুর টুকুর ওই সমস্ত পেরিয়ে গিয়ে একজন বুড়ি ছিলেন, মানে বৃদ্ধা মহিলা ছিলেন, সেখানে থাকতেন। তিনি মানে তার কেউই ছিল না। গ্রামে তো হতেই পারে এরকম, গ্রাম কেন শহরেও হতে পারে, সেটা কোনো কথা না। তো সেই বৃদ্ধা আবার আসতেন এবং তাকে বেশ কিছু সাহায্য ওনারা করতেন। তা একদিন, যেটা খুব স্বাভাবিক ঘটনা, সেটা হচ্ছে একদিন তিনি মারা গেলেন, ওই মহিলা মারা গেলেন। সেটা তার বোধহয় কলেরা হয়েছিল। কলেরাতে যখন উনি মারা যান, তা এই ভদ্রমহিলার যে দাদারা ছিলেন, তারা নিয়ে গিয়ে, তারাই কিন্তু শ্মশানে নিয়ে গিয়ে, যেহেতু কেউ ছিল না, তারা দাহকার্য করে আসেন। তো এইভাবে আচ্ছা ঠিক আছে, হয়ে গেল, একটা মৃত্যু ঘটলো, সেটা দাহ হয়ে গেল, সব ঠিক আছে। এর কিছুদিন বাদে ওনারই অন্য দিদিরা, হয়তো শেষ দিয়ে আরও, ওনারা অনেক বোন আর কি, তো সেখানে তার আরও 2 বা 3 জন বোন বা দিদি, মানে উনি মানে ছোট, উনি সম্ভবত সবচেয়ে ছোট। তো উনি বাড়িতে আছেন আর ওই মেজদি বাড়িতে আছেন। বাকি বোনের দিদিরা আর কি, ওনার তো দিদিরা আর ওই মেজদির হচ্ছে সবাই বোন, তারা ওই বাঁশঝাড়ের পেছন দিয়ে ওই যেটা পুকুর টুকুর ওই সমস্ত ছাড়িয়ে সেই যে আত্মীয়র বাড়ি, তারা কিন্তু শর্টকাটে তাদের বাড়িতে গেছে। এবার একটা টাইম অবধি তো তারা তাদের পারমিশন থাকে, এর মধ্যে কিন্তু চলে আসবে। তারা বলেছে হ্যাঁ ঠিক আছে চলে আসবে। সেই টাইমটা দেখা গেল পার হয়ে গেছে এবং রাত হয়ে যাচ্ছে, না ভুল বলছি, মানে সন্ধ্যা হয়ে গেছে। ওনাদের বলেছিল সন্ধ্যার মধ্যে চলে এসো, তখন কিন্তু সন্ধ্যাটা হয়ে গেছে। তখন ওই যিনি মেজদি, তিনি একটু চঞ্চল হয়ে গেছে, যে কি হলো, ওরা ফিরলো না এখনও, কি আশ্চর্য ব্যাপার, এটা কি হলো, এটা ভাল লাগছে না, বোনেরা ফিরছে না, মানে সেটা একটা মানে অতিরিক্ত, মেয়েরা ফিরছে না মানে চিরদিনই একটা অতিরিক্ত চাপ থাকে মানুষের মনে, বাড়ির লোকের উপর। তো সেখানে তিনি কি করেছেন, লণ্ঠন নিয়ে হাঁটতে শুরু করেছেন ওই জঙ্গলটার দিকে, জঙ্গল বলতে বাঁশঝাড়টার দিকে। এবং সেখানে ওনার পেছনে পেছনে এই ছোটো বোনও কিন্তু যাচ্ছে, কিন্তু একটু ডিস্টেন্স রেখে, মানে হয়তো সঙ্গে নিলে বকা খাওয়ার চান্স আছে, সঙ্গে গেলে বকবেন হয়তো মেজদি, তো সেই জন্য উনি একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। এবার যখন ওরা গেছেন, মানে এগিয়ে যাচ্ছে, তখন দেখছে অনেকটা দূর থেকে সেই বোনেরা কিন্তু ফিরছে। এবার সেই বোনেরাও দেখতে পাচ্ছে, এবার এই মেজদিও দেখতে পাচ্ছে যে মাঝামাঝি অঞ্চলে ওইখান দিয়ে বোনেরা ফিরছে আর এখান দিয়ে ওনারা যাচ্ছেন, এগোচ্ছেন ওই একই দিকে। সেখানে মাঝখানে একটা গাছের গোড়া, একটা মানে বাঁশ গাছের গোড়ায় একজন বৃদ্ধা বসে আছে এবং জায়গাটা যে ভীষণ অন্ধকার হয়ে গেছে তা না, আর ওনার হাতের একটা আলো, সে লণ্ঠন আর কি, সেটার একদম হালকা একটা আলো তো চারপাশে ছড়িয়ে যায়। সেখানে উনি দেখতে পাচ্ছেন যে সেই মহিলা মানে এরকম দুলে দুলে কিছু বলছেন, এরকম দুলে দুলে কিছু বলছেন, মানে হাঁটু গেড়ে, মানে যেরকমভাবে উবু হয়ে বসে লোকে সেরকমভাবে বসা, এবং মুখটা একটু নিচু করা, মুখটা নিচু করে কিছু বলছেন এবং সেটা উনি শুনতে পাচ্ছেন। কিছু মানে চ্যান্টিং হচ্ছে, যেন কিছু একটা মন্ত্র পাঠ, এরকম একটা কিছু, তার তো একটা নির্দিষ্ট সুর থাকে, ওই রকম একটা সুরে কিন্তু উনি শুনতে পাচ্ছেন সেই জিনিসটা। তখন উনি বলছেন, এই তুমি কে?
ওই দিকে যারা বোনরা আসছে তারাও দেখেছে দিদি এসছে এবং তার হাতে আলো আছে, তারাও একটু স্পিডে আসছে যে আরে ওইখানে একজন সাদা কাপড় পরা বৃদ্ধা মহিলা বসে আছে, ওটা কে রে বাবা, এখানে তো এরকম কেউ নেই। তারপরেই সবারই কিন্তু মনে পড়েছে যে ওখানে সেই যে বৃদ্ধা মহিলা কিছুদিন আগেই মারা গেছেন, তো সেই জন্যে কিন্তু এই যে মেজদি উনি কিন্তু অসম্ভব সাহসী ছিলেন, ভীষণ সাহসী ছিলেন, এবং তার বয়স কিন্তু তখন বেশি না, 19-20 বছর বয়স হবে। তিনি কি করেছেন, ওই ইয়েটা নিয়ে জোরে হেঁটেছেন, এই কে কে তোমরা কি করছো, কে তুমি বলে সামনে যখন উনি এগিয়ে গেছেন, মনে হলো যেন চোখের সামনে আর কি, ওরাও কিন্তু ওপাশ দিয়ে কিন্তু বোনেরা এগিয়ে আসছে, দুপক্ষই একসঙ্গে দেখলো, মানে উনিও একসঙ্গেই দেখলেন, যেন জাস্ট উবে গেল, নেই ভদ্রমহিলা, নেই ভদ্রমহিলা নেই। এই একটা মানুষ বসেছিল, তার গলার স্বর আসছিল, সে একটা মন্ত্র পড়ছিল এবং সে দুলছিল, দুলে দুলে একটা মানুষ দুলে 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 ইয়েটা হচ্ছিল, কাজটা করছিল, সে হঠাৎ দেখা গেল নেই এবং সাদা মতো কি পড়ে আছে। একটা সাদা জিনিস বসে থাকলে, একটা সাদা কাপড় পরে যদি কেউ বসে থাকে তাহলে শাড়ির যে হাইট থাকে, আর সেটা যখন কেউ নেই সাদা কাপড়টা পরে আছে, দুটো কিন্তু একরকম দৃশ্য হতে পারে না কখনো। তো সেটা কিন্তু মাটির মধ্যে, তখন ওরা দৌড়ে গেছে, দুপক্ষই দৌড়ে এসছে, তখন এসে দেখছে যে ওখানে সাদা কাপড় পরে আছে মাটিতে। তখন ওর মেজদি বলেছে বাড়ি চলো, সবাই বাড়ি চলো, ওটা কি ওটা কি ওটা কিছু না, বাড়ি চলো। কিন্তু অসম্ভব ভয় পেয়ে গেছে তখন, যে এটা আমরা কি দেখলাম, মানে এর কোনো এবং উনি তো পেছনে ছিলেন, উনি ছোট মানুষ, উনি পেছনে ছিলেন, উনি কিন্তু পুরোটাই দেখেছেন যে ওখানে একজন, সেই উনি একদম পরিষ্কার দেখেছেন একজন বৃদ্ধা, তিনি দুলে দুলে কিছু বলছেন, এবং আবারও ভেবে দেখার মতো যে একটা কাপড় মাটিতে পড়ে আছে আর কাপড়টা কেউ পরে আছে, দুটোর মধ্যে কিন্তু আকৃতির দিক দিয়ে, আকারের দিক দিয়ে যথেষ্ট পার্থক্য থেকে যায়। তখন উনি যেটা করেছেন যে সব বোনেরা তো ভয় পেয়ে যাবে, ওখানে থাকলে তো খুব স্বাভাবিক ঘটনা হয়ে যাবে যে তারা ভয় পেয়ে যাবে, তখন কিন্তু উনি সবাইকে নিয়ে বাড়িতে না কিছু হয়নি কিছু হয়নি করে চলে আসেন, কিন্তু নিজেও কিন্তু উনি নিজেও ভয় পেয়েছেন এবং পেছনে থাকা বোন, ছোট বোন, সেও ভয় পেয়েছে। তারপর বাড়িতে এসে যখন বাবাকে যখন জানানো হয়েছে, তখন বাবা বলেন যে সন্ধেবেলা ওই রাস্তা দিয়ে যতক্ষণ সময় লাগুক তোমরা বাইরের দিক দিয়ে যদি ওখানে যাও, যতক্ষণ সময় লাগে ওখান দিয়ে বাইরে দিয়ে তোমরা বড় রাস্তা দিয়ে ঘুরে আসবে, একদম স্ট্রিক্টলি সেদিনকে বারণ হয়ে যায় যে আর একদিনের জন্যও তোমরা সন্ধ্যা হয়ে গেলে, আলো যখন আর দেখা যাবে না ওখানে, তোমাদের যাওয়া বারণ, একদম তোমরা যাবে না। ওটা যাই হয়ে থাক আমার জানার দরকার নেই, ওরা হয়তো কাপড়ই পরেছিল, সবাই ভুল দেখেছো, কিন্তু ওখানে যাওয়া একদম স্ট্রিক্টলি বারণ হয়ে যায়। ওরা কিন্তু আর কখনো ওই রাস্তাটা ব্যবহার করেননি। সবার কেমন লাগছে একটু জানিও। একটু জানিও সবাই কেমন লাগছে, আছেই তো দেখতে পাচ্ছি আমি সংখ্যাটা, যাই হোক। আচ্ছা, এরপরে একটা ঘটনা বলি, সেটাও ওনার জীবনেরই ঘটনা। এই সবকটাই কিন্তু ঘটনাটা হচ্ছে ওই আমার বোনের যিনি ল্যান্ডলেডি তার জীবনের ঘটনা। কিন্তু গেলে তারপর ছুটিতে গেলে তারপর ওনার সামনে বসে আলাপ হবে। তো এবার তখন এমন একটা সময় ছিল, মানে মন্বন্তর লেগেছে। উনি যে জায়গাটাতে থাকতেন সেখানে বা ওনাদের যে পারিবারিক যে অবস্থা, তাতে কিন্তু
একেবারে খাওয়ার যে অভাব যেটা বলা হয় আর কি, ঠিক সেটা কিন্তু ওনাদের ছিল না। তার পেছনে একটাই কারণ, ওনাদের পুকুরে মাছ ছিল এবং জমিতে সবজি হতো, সব হতো, কিন্তু ওনাদের যেটা সবচেয়ে অভাব ছিল সেটা হচ্ছে ভাত। চাল তো কিনে খেতে হবে, চাল ওনাদের কিন্তু ধান চাষ ছিল না, আর অন্য রকম জিনিসপত্র ওনাদের যা ছিল তাতে কিন্তু ওনাদের পরিবারে দেখা গেল মাছ উঠছে, মাছের কোনো অভাব নেই, মাছের ঝোল হচ্ছে, কিন্তু ঝোলটা লোকে খাবে কি দিয়ে? মাছটা বা ঝোলটা খাবে কি দিয়ে? শুধু মাছ আর ঝোল তো খাওয়া যাবে না, সেই ভাতের কিন্তু অভাব হয়ে গিয়েছিল। তো যাই হোক, কোনো রকমে সেটা বুঝে নানা রকম করে মানুষ, খুবই দুঃখের তখন দিনগুলো, ভীষণই কষ্টের। আরও কষ্ট বা আরও রাগ হয় যখন জানা যায় যে মন্বন্তরের পুরো ব্যাপারটার অনেকটাই ছিল ম্যানমেড, এবং এরকম ঘটনাও ঘটেছে যে বহু পরিমাণে ধান বা চাল, সেটা ওই গঙ্গার ধারের বড় বড় যে গুদামগুলো ছিল সেখানে হাজার হাজার কুইন্টাল ধান বা চাল পচিয়ে, তারপর বস্তায় বস্তায় জিনিস, মানুষ এত মরে গেল, এত মানুষ মারা গেল, সেই বস্তা বস্তা পচা, দুর্গন্ধ, মানে মানুষ কেন কোনো প্রাণীরই খাওয়ার অযোগ্য করে সেই স্টকের জিনিসটা স্টক করে রাখা হলো যাতে মানুষ কিছুতেই খেতে না পায়, মানে পুরোপুরি ম্যানমেড ছিল, এবং তারপর সেগুলো গঙ্গায় ফেলে দেওয়া হয়। কিছু বলার নেই। কেউ কোনো মন্তব্য করছে না, পুরো ব্যাপারটা আটকে গেল না কি হলো বুঝতে পারছি না। আচ্ছা, এরপর কেউ কি আছো নাকি আমি একাই কথা বলে যাচ্ছি? কেউ একটু কমেন্ট করো, নাহলে আমি কিছুই বুঝতে পারছি না, জিনিসটা কি আটকে গেল না চলছে? আবার আমাকে স্লো কানেকশন দেখাচ্ছে। কেউ একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে কেউ আছো, তাহলে আমি আবার গল্পটা শুরু করব। একদম সব কিছুই আটকে গেছে দেখতে পাচ্ছি। কেউ কি দেখতে পাচ্ছ আমাকে? দেখতে তো পাচ্ছি, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কেউ আছে কি না। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা গল্প বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, তখন প্রচণ্ডভাবে চালের অভাব ছিল, সেই ভীষণ খাবারের তখন কষ্ট। তো দেখা গেল ওনার তখন সম্ভবত উনি তখন ওনার এটা মানে দেখা না, এটা কিন্তু শোনা ঘটনা, কারণ ওনার তখন উনি হয়তো তখন জন্মানইনি, এরকম হতে পারে। তখন ওনার যিনি শেষ দি, তিনি 3-4 বছর বয়স। তো সেখানে ওই ছোট্ট মেয়েটি, তাকে যখন বাড়িতে সবাই খেতে দেয় যে নাও এটা খেয়ে নাও, সবারই তো খাবারের খুব প্রবলেম চলছে, ভাতই যদি না থাকে, আমাদের প্রধান খাদ্য কিন্তু ভাত, ভাত দিয়ে আমরা অন্য কিছু মেখে খাই, কিন্তু অন্য কিছুটাই যদি আমাদের কাছে ইয়ে হয়ে যায়, মেন খাবার হয়ে যায়, তখন খুব খুব সমস্যা হয়ে যায়। তো যাই হোক, উনি যেটা মানে খেয়াল করলো, বাড়ির বড়রা খেয়াল করলো যে ছোট বাচ্চা যে মেয়েটি, সে কিন্তু কোনো কিছু খায় না, কিছু খেতে দিলেও বলে না খাবো না, আমার খেতে ইচ্ছে হচ্ছে না, না আমার পেট ভরা। সবাই খুব অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি হলো, ওকে তো একটু খেয়াল রাখতে হবে, কিচ্ছু খায় না, অথচ ওর যে চেহারা খারাপ হয়ে যাচ্ছে, বা ও অন্য সময় খেতে চাইছে বা কিছু, না কখনোই তো খেতে চায় না, কি ব্যাপার। একদিন বাচ্চা মেয়েটি দেখা গেল সবার আগে গিয়ে শুয়ে পড়তো, বা আর খুব ভোরে উঠতো, অনেক ভোরে সে উঠে পড়তো।
তা একদিন একজন খেয়াল করলেন যে ও কিছু একটা খাচ্ছে, এটা দেখে সবার খুব একটা কৌতূহল হলো যে কি ঘটনা ঘটছে, ও কি খাচ্ছে এটা। তখন কাছে গিয়ে দেখা গেল মানে একটা প্যাকেটের মতো, এবং সেখানে বেশ মিষ্টি আছে। এই মিষ্টি তোমায় কে দিয়েছে? না, ওই এটা তো আমি খাই, তো এই যে একজন আসে আমাকে দেয়, দিয়ে বলে তুমি এটা খেয়ে নাও খুকি, তুমি এটা খেয়ে নাও। কে দিয়ে যায় এরকম মিষ্টি? বাড়িতে ঢুকছে কে আর ছোটো বাচ্চাকে এসে মিষ্টি দিচ্ছে? সে কে? বলছে তো রোজই এসে রাত্রেবেলা এসে আমার এই তো খাটের পাশে, আমার বিছানার পাশে এই প্যাকেটটা রেখে দিয়ে যায়। খুলে দেখছে মানে কোনো একটা জায়গার স্পেশাল কোনো একটা মিষ্টি, সন্দেশ টাইপের। তো সেটা কিন্তু ওনাদের ওই জায়গাটা পাওয়া যায় না, মানে একটু দূর থেকে আনতে হবে, সেটা অন্য জায়গা থেকে নিয়ে আসা হবে। এবং ওনাদের মধ্যে তো অবাক হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল যে ও বলছে একজন এসে 3-4 বছরের একটি বাচ্চা, আর সে যদি মিষ্টিটা, তো দেখে সবাই অবাক হয়ে গেছে যে অদ্ভুত ব্যাপার, এরকমভাবে মিষ্টি দিয়ে গেছে, কে দিয়ে গেল? তোকে এটা রোজ দিয়ে যায়? হ্যাঁ, আমাকে তো রোজ দিয়ে যায়। ওই যে একজন সাদা কাপড় পরা একজন একটু বয়স্ক মহিলা, উনি এসে তো আমাকে দিয়ে যায়, একজন বুড়ি মানুষ এসে আমায় দিয়ে যায়, সে তার ভাষায় বলছে আর কি। সেটা আবার কে রে বাবা, কীরকম দেখতে? তখন সে তার মতো করে, ওইটুকু বাচ্চার কি বর্ণনা দেবে, সে তার মতো করে নিজস্ব ঢঙে সে বলল যে এই রকম দেখতে। তখন সবাই খুব অবাক হয়ে, মনে হয় তাদের যা মনে হয় আর কি, সেটা হচ্ছে এই বাচ্চাটি যখন জন্মেছিল, মানে এই শেষদি যখন জন্মেছেন তার কিছুদিন বাদে, সে যখন বছরখানেক বা বছর দেড়েক যখন ছিল, তখন ওনাদের ঠাকুমা মারা যান। এটা সম্ভবত সেই ঠাকুমারই কাজ, কারণ তার পরের দিন থেকে কিন্তু ওনারা তর্কে থাকলো যে এরপর কিন্তু আসলেই আমরা দেখব যে কে সে মিষ্টিটা দিয়ে যায়, আর কিন্তু সেই মিষ্টি সে কিন্তু আর পায়নি। কি করছো? বসো। বসে আছে, থাক। হ্যাঁ, বসো, চুপ করে বসে থাকুন। আচ্ছা, এটা কি আটকে গেল? কিছু বুঝতে পারছি না, কেউ কোনো কমেন্টও করছে না, কি ব্যাপার? কেউ একটু কমেন্ট করুন, আমি কিছু বুঝতে পারছি না। আমার গলা কি শোনা যাচ্ছে? আবার আমাকে স্লো কানেকশান দেখাচ্ছে, কি যে হচ্ছে আজকে। আচ্ছা, এবার যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা আমাকে অগ্রিমাই পাঠিয়েছে। আচ্ছা, আচ্ছা, এই ঘটনাটা অগ্রিমা তুই পাঠিয়েছিস, সেইটাই বলি। সেটা হচ্ছে একজন চাকরিরত মহিলা, তিনি তখন কোনো একটা ছুটি চলছে, সেই ছুটিতে উনি বাড়িতে রয়েছেন, এবং বাড়িতে ওনার ওই বছর 5-এর একটি মেয়ে আছে, আর 14 মাস, 1 বছর 2 মাসের একটি ছেলে আছে। তারপর ওনার চাকরি, তারপর ওনার বাড়ি, 2টো বাচ্চা, উনি কিন্তু খুব হাঁপিয়ে যান। 2টো বাচ্চা সামলাইয়ে, তারপর খুব স্বাভাবিক, তার অসম্ভব চাপ, এবং 2টোই বাচ্চা বড় হয়ে গেলে, তার 2টো সন্তান বড় হয়ে গেলে মায়ের অনেকটাই তখন সমস্যাটা অন্য রকমের থাকে, কিন্তু 2টো বাচ্চাকে সবই, একটা বাচ্চার তো সবই করিয়ে দিতে হয়, এই স্টেজটা খুবই সাংঘাতিক। তো উনি কিন্তু একটা লোক রাখতে পারলে উনি খুব খুশি হন আর কি, মানে উনি কিন্তু চারপাশে খুঁজছেন যে কেউ একজন আমাকে
একটা লোক জোগাড় করে দাও, একটা যাতে আমি মানে দুটো দিক সামলে, চাকরি সামলে আবার, এবং চাকরিতেও যথেষ্ট তাকে খাটনি করতে হয় আর কি, খাটতে হয়। তো উনি পেরে উঠছেন না। এরকম যখন একটা পরিস্থিতি, একদিন রাত্রেবেলা তখন ওনার মেয়ে গেছে তার ঠাকুমার বাড়ি বেড়াতে গেছে, কয়েকদিনের জন্য গেছে। তো ওনার বাড়িতে উনি বসে রয়েছেন এবং ওনার কম্পিউটার নিয়ে ওনার সামনে কিছু একটা কাজ টাজ ছিল, সেটা উনি করছিলেন। এবং কিন্তু ওনার বারবার ঘুম পেয়ে যাচ্ছে, খুব ঘুম পাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। এবং যা হয় একটা ছোট্ট বাচ্চা, সে তো যে একেবারে ঘড়ি ধরে ঘুমিয়ে পড়বে এরকম তো কিছু ব্যাপার নেই। সে কিন্তু ঘুমাচ্ছে তো নাই, সে একদম পুরো হেঁটে হেঁটে বেড়াচ্ছে চারপাশে, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তখন তার রাত্রেবেলা সে হয়তো প্রচুর এনার্জি পেয়ে গেছে, সে এখন দৌড়াদৌড়ি করছে, নিজের খেলা টেলা নিয়ে বসে টসে কিন্তু সে কিন্তু মাকে জ্বালাচ্ছে না, মানে সে কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত। তো ওর মা কী করছে, ওর নিজের কাজ করতে করতে তখন দেখছে না প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। তখন করেছে কি, টিভিটা চালিয়ে দিয়েছে। টিভিটা চালাতেই হঠাৎ করে দেখলো যে একটা সিনেমা, সেটা আবার একটা ফ্রেঞ্চ মুভি, আউপেয়ার বলে, সেটার মানে হচ্ছে গভর্নেন্স, যারা 24 ঘন্টা থাকে সেরকম একটা সিনেমা। ঠিক আছে চলুক। তো সেটার মধ্যে দেখছে যে একজন মহিলা আসলেন বাড়িতে, তিনি গভর্নেন্স হিসেবে জয়েন করলেন এবং তিনি অসাধারণ কর্মঠ, এবং এরকম একজন কাজের হেল্পিং হ্যান্ড পেয়ে গেলে তো মানে কি বলবো, লটারি পেয়ে যাওয়ার মতো, যেটা মানে আমরা একদমই পাই না। তো সে একেবারে 10 হাত বার করে কাজ করে, বাচ্চাদেরকে একেবারে কি যত্ন করে সেটা আর বলার নয়। তা সেই বাড়ির যে মহিলা, তাকে সবাই বলে, বাবা তোমার তো মানে ভাগ্য তো একদম ঈর্ষণীয় ভাগ্য, তুমি এত ভালো একজন ইয়েকে পেয়েছো, বাবা খুব খুব ভালো, খুব ভালো ইত্যাদি বলে। এবং ভদ্রমহিলাও ভীষণ খুশি, খুব স্বাভাবিকভাবে সমস্ত বাচ্চাকে সে একদম সামলে টামলে রেখে দেয়। তারপরে মানে যারা সিনেমা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছে যে এই যে মহিলা, সে যে নিজের গুণে সবাইকে শুধু বা পরিশ্রম দিয়ে বা কি বলবো, স্নেহ মমতা দিয়ে সবাইকে ঘিরে রাখছেন, শুধু সেটা কিন্তু নয়। পাশাপাশি তিনি কোনো একটা অন্য ধরনের জিনিসের সঙ্গে যুক্ত। তিনি রাত্রেবেলা কিছু কাজ ফাজ করেন, যেটা ধরে নাও কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করা বা মন্ত্রতন্ত্র করা, সে কিছু একটা। এখন এই ব্যাপারটা যে শুধুই ভারতে রয়েছে তা কিন্তু নয়, এই সিনেমাটা কিন্তু ফ্রেঞ্চ মুভি, তো সেখানেও কিন্তু এই জিনিস আছে। এবং তাদের দেশের যা ওরকম আর কি, যাই হোক, তারা কি ফ্রেঞ্চের কি নাম সে আমি জানি না, যাই হোক সেই কালা জাদু ফাদু তারা কিন্তু সেখানেও তারা প্র্যাকটিস করে। তো সেটা কিন্তু দর্শক দেখতে পাচ্ছে, মানে এই মহিলা কিন্তু সেটা দেখতে পাচ্ছে, এবং এমন পজিশনে সে নিয়ে চলে গেল পুরো পরিবারটা। উনি যদি বলেন উঠে দাঁড়াও তাহলে উঠে দাঁড়ায়, বসো তাহলে বসে, এরকম। বাচ্চারা তো বটেই, এমনকি ওই যে বাড়ির যিনি মহিলা এবং যিনি পুরুষ, তারা দুজনও অফিস যাবে, যে তারা যে কি পরে যাবে, কি জামা কাপড় পরে যাবে, সেটাও উনি ঠিক করে দেন, যে তুমি আজকে এটা পরে যাও, এই ড্রেসটা পরে যাও, তুমি আজকে এই ড্রেসটা পরে যাও, আজকে রান্নাটা এই হবে, আজকে এই মেনু হবে, আজকে এই সময় এই হবে, আজকে অমুকে বাড়িতে আসবে, তাকে ইনভাইট কর, মানে ওনার গাইডেন্সে পুরোটা চলে। এবং বাকিরা যেন চুপ হয়ে গেছে, মানে তারা এত কি বলবো, যন্ত্রচালিতের মতো ওনার কথাটা শুনে যায়। তাদের যেন সংসারটাই না, ওরই সংসার, ওই চালায়, এরকমভাবে একটা জায়গায় নিয়ে গেছে। এখন এই এত দূর অবধি দেখতে দেখতে, এবং সেটা যখন ওই মহিলা, সেই বাড়ির মহিলা, সে না একটু একটু করে ফিল করতে শুরু করেছে যে আমার হাতে কিন্তু আমার সংসারটা নেই, সংসারটা কিন্তু ও সম্পূর্ণ মানে চালিকা শক্তি, ও যা বলছে তাই হচ্ছে, তাহলে আমি কে? এইটা তো ওনার মহিলার মনের মধ্যে প্রথম স্ট্রাইক করে। এবং তখন উনি ধীরে ধীরে বুঝতে পারছেন ব্যাপারটা, এবং নিজে ওই
জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং খুব স্বাভাবিকভাবে আবার নিজের সব কিছু গ্রিপে আনতে চাইছেন। এরকম যখন একটা সিচুয়েশান যখন সিনেমাতে চলছে, তখন এই ভদ্রমহিলা আবার ঘুমিয়ে পড়েছে। এবং ঘুমিয়ে পড়েছে মানে তখন কিন্তু তন্দ্রা এসে গেছে, তখন বেশ রাত, তখন তন্দ্রা এসে গেছে যে উনি মানে উনি কিছুটা কিন্তু জানেন না, উনি বেশ কিছু হঠাৎই ওনার একটা নাচ গানের এরকম একটা খুব মানে মিউজিকের একটা আওয়াজ শুনে ওর আবার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে দেখছে ছেলে এসে ওই রিমোটটা নিয়ে কোনো একটা কিছু চেঞ্জ করে দিয়েছে, কোনো চ্যানেল চেঞ্জ হয়ে গেছে। তখন উনি দেখছেন বাবা সামনে তো নাচ গান হচ্ছে আর কি, কিছু একটা হচ্ছে। তো সেটা দেখে উনি ভাবলেন আরে আমি তো সিনেমাটা পুরোটা আমার তো দেখা হলো না। তখন উনি আবার যে চ্যানেলে দেখছিলেন সেখানে আবার চালান, কিন্তু সেখানে সম্পূর্ণ আরেকটা অন্য জিনিস হচ্ছে। তখন উনি বললেন বাবা এ কী রে, ওই সিনেমাটার এখনও তো যা আরও অন্তত 8 ঘন্টা হওয়ার তো কথা, আমি কতটুকু ঘুমিয়েছি, বেশিক্ষণ তো না, 10-15 মিনিট হয়তো আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছি, সিনেমাটা তো এর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা নয়। তো তখন উনি সার্চ করতে থাকেন তাহলে কি আমি ভুল করলাম, যে আমি কি অন্য চ্যানেলে দেখছিলাম কিছু, না কোথাও কোনো ওই সিনেমার কোনো মানে হদিশই পাননি উনি। তখন উনি গুগলে সার্চ করতে থাকেন, গুগলে সার্চ করে সিনেমাটা উনি পান, কিন্তু যে মুখগুলোকে উনি দেখতে পাচ্ছেন আর যে মুখটা উনি দেখেছেন, যে ক্যারেক্টারগুলোকে উনি দেখেছেন তারা সম্পূর্ণ আলাদা। ওই নামে একটা সিনেমা আছে, সেটা উনি যখন চালিয়ে যখন উনি দেখতে শুরু করলেন তখন দেখলেন এরা কারা, আর ওই গল্পটাও তো সেরকম না। তাহলে ওই সিনেমাটা কোথা থেকে আসলো, এটা কি হলো, এটা তো কিছুই বুঝতে পারো। আরেকটা জিনিস ওর মাথায় আসলো যে ওই যে ভদ্রমহিলা যে মানে বুঝতে পারছে যে মানে আমি পুরোপুরি আমরা পজেসড হয়ে যাচ্ছি, এ একদম পুরোপুরি গ্রিপে নিয়ে চলে গেছে, সেইখানে কিন্তু সেই ভদ্রমহিলা প্রথম সে ফিল করলো, মানে সিনেমাতে দেখাচ্ছিল আর কি, সে ফিল করলো যে সে আবার অন্তঃসত্ত্বা। এইবার সে ঘুরে দাঁড়াতে চেষ্টা করলো যে না এবার তো আমি তো তাহলে আরও ওর হাতে চলে যাব। এইবার সে কিন্তু সেখান থেকেই কিন্তু সে তার আর ওই মহিলার মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হলো। এই জায়গাটা অবধি ওনার মনে আছে। তারপর কিন্তু সেটা বেশ অদ্ভুত একটা ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছিল, তখনই কিন্তু ভদ্রমহিলার ঘুমিয়ে পড়ে। এবার যেটা ওনার যেটা হয়, প্রচণ্ড অস্বস্তি হতে থাকে যে আরে আমি সিনেমাটা তাহলে কি দেখলাম, এতক্ষণ যদি আমি সিনেমাটা দেখলাম সেটা তাহলে কোথা থেকে আসলো, এটা তো আমি টিভিতেই দেখলাম, কি আশ্চর্য। সার্চ করে 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 মানে তার কোনো হোয়ারঅ্যাবাউটস উনি পেলেন না, এবং যে সিনেমাটা উনি দেখতে শুরু করলেন সেটা দেখলেন একদম সম্পূর্ণ আলাদা, একদম আলাদা একটা গল্প, এবং যাদেরকে উনি দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে মানে ওই একদম আলাদা চরিত্র, একদম আলাদা মুখ, এই সম্পূর্ণ অন্য এক সেট অভিনেতা অভিনেত্রী। ওনার মাথাটা পুরো গুলিয়ে গেল, কি হলো এটা। এবং তারপরেও উনি কিন্তু ওটা নিয়ে সার্চ করতে মানে সার্চ করাটা কিন্তু উনি ছাড়লেন না, উনি কিন্তু তারপরেও খুঁজতেই থাকলেন। কিন্তু ওই সিনেমার কোনো মনে হচ্ছে যেন ওইটুকু সময় ওনাকে দেখানোর জন্যই ওই সিনেমাটা তৈরি হয়েছিল, এবং তারপর উনি যতটুকু দেখেছেন তারপর ওটা মুছেই গেল, ওটা যেন এই দুনিয়াতেই নেই, দুনিয়াতেই তৈরি হয়নি কোনো দিন, কিচ্ছু পেল না। তখন উনি এই সমস্ত মানে ওনার একটা ভেতরে একটা অদ্ভুত মানে টানাপোড়েন বা অস্বস্তি ভীষণভাবে কাজ করতে শুরু করলো, যেটা আমি কি দেখলাম রে বাবা, কি অদ্ভুত ব্যাপার। একটা আমি যেটা ভাবছিলাম যে আমি একটা গভর্নেন্স রাখবো, সেই গভর্নেন্স নিয়ে এরকম, এবং সেই গভর্নেন্সটা এরকম একটা সিচুয়েশন হলো, অদ্ভুত ব্যাপার। তো আমি তো কিছুই বুঝতে পারলাম না। তারপরে যেটা হলো যে উনি যেটা করলেন সেটা হচ্ছে যে ওনার একজন বান্ধবী, তাকে গিয়ে উনি বললেন যে দেখ ভাই আমি না এরকম দেখলাম, এবং এই সিনেমাটার আমি কোনো মানে খুঁজে পেলাম না, এই সিনেমাটা আমি কোথা থেকেই বা দেখলাম, আর এই সিনেমাটা আমি কেন খুঁজে পাচ্ছি না, তুই একটু খুঁজে দেখবি।
তো সেও অনেক খুঁজলো টুজলো, এবং সেই ভদ্রমহিলা আবার একটু ওই অকাল্ট ফকাল্ট নিয়ে একটুখানি তার একটু চর্চা আছে। তো তিনি বলেন, তো একটু দাঁড়া, আমি একটু খোঁজ নিয়ে নিই যে আদৌ এই ধরনের কোনো সিনেমা আদৌ আছে কি না। আগে আমাকে সেটা দেখতে হবে যে পৃথিবীর অন্য কোনো, তুই তো দেখেছিস ফ্রেঞ্চ ইংলিশ সাবটাইটেল ছিল, এরকমভাবে দেখেছি, কিন্তু আমি কিন্তু আমি দেখছি, চারপাশে আমি সার্চ করছি বলে সার্চ করতে শুরু করলো। সেও অনেক দিন সার্চ ফার্চ করে এসে বললো, না, এরকম কোনো সিনেমার কোনো অস্তিত্বই আমি খুঁজে পাইনি, কোনো ভাষাতে এই ধরনের ইয়ে নেই। তো বললো, তাহলে এটা আমার সাথে কি হলো? বললো, আমি কিছু বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারলাম। আরও একটা যেটা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, সেই রাত্রিতে যখন ও ওইরকম সিনেমাটা দেখেই যাচ্ছে মানে খুঁজে যাচ্ছে, তখন ওই যে সিনেমাটা হচ্ছিল সেই সিনেমাতে কিন্তু বাচ্চাগুলো ওই যে মহিলা আর কি গভর্নেন্সকে ওরা কিন্তু ন্যানা এরকম টাইপের একটা কিছু নাম ধরে ডাকছিল, ন্যানা ন্যানা এরকমভাবে ডাকছিল। এবার যখন ওনার ঘুম ভেঙে উনি যখন সার্চ করছেন সমস্ত ইয়েটা, তখন ওনার যে ছোট্ট ওই, একটু চুপ কর উফ, তখন সে এসে কি করলো, ছোট বাচ্চাটা যে ঘুরছিল, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা তথ্য আমি মিস করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে সে হঠাৎ করে এসে বলে, মাম্মা না। তাহলে তখন উনি ভাবেন, মানে একটা দিকে তাকিয়ে বলে মাম্মা না, ঠিক। তাহলে উনি যে কনক্লুশনটা আসে যে আমি যে তাহলে যা দেখেছি, তাহলে ও খেয়াল করছিল, ও তো 14 মাস, ও কিন্তু ওই শব্দটা শুনেছে, ওখানে অতগুলো বাচ্চা টাচ্চা ছিল, সেই সময় হয়তো ও স্ক্রিনটার দিকে তাকিয়েছে, নাহলে ও ন্যানার শব্দটা ও কোথা থেকে জানলো, কোথা থেকে জানলো। আর এবং উনি তার চেয়েও বেশি আরও ভেবে ফেললেন যে তাহলে ও কি কিছু দেখতে পাচ্ছে। তো এই সমস্ত কিছু নিয়ে উনি সাংঘাতিকভাবে ঘেঁটে গেলেন, বোঝাই যাচ্ছে। তখন ওই ভদ্রমহিলা ওকে যে লাস্ট অবধি যা সলিউশন দিল, যে তুই যখন এটা নিয়ে খুব ভাবছিলি যে আমি একটা গভর্নেন্স রাখবো, এটা কিছু মানুষ বিশ্বাস করে যে এটা উনি তো তন্দ্রার মধ্যেও ছিলেন, কোনো একটা মানে ইউনিভার্সের কিছু থেকেও তোর কাছে কিন্তু একটা সিগন্যাল আসলো যে এই জিনিসটা তুই করিস না, তাহলে কিন্তু এরকম পরিণতি হতে পারে। এটা সম্পূর্ণটাই হয়তো তুই ঘুমের মধ্যে দেখেছিস, তারপরে তোর মনে হচ্ছে যে তুই সিনেমাটা দেখছিস, হয়তো এরকম কোনো মানে ঘটনাটাই হয়তো ঘটেনি। আর যদি তুই দেখে থাকিস, তাহলে একটাই এর উত্তর হতে পারে যে তোর কাছে এটা একটা কে সিগন্যাল দিল আমি তা জানি না, কিন্তু এই সিগন্যালটা তোর কাছে আসলো হয়তো মেবি ফ্রম ইউনিভার্স, যে তুমি এই ধরনের জিনিসটা করো না, এটা তোমার পক্ষে খুব ক্ষতিকারক হয়ে যেতে পারে। তখন ভদ্রমহিলা বলল, আমি কাউকেই বলিনি, আমি একটা অদ্ভুত মানে আমার জীবনের সঙ্গে যেটা মিল আমি পেলাম সেটা হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমি কনসিভ করেছি। তো এটা তো তার তৃতীয় সন্তান আর কি, যে আমি দুটো বাচ্চা নিয়েই আমি খুব হয়ে গেছিলাম, সেখানে আমার তো লাগতোই, কিন্তু আমাকে অন্য কিছু অপশান ভাবতে হবে, আমি কোনো অবস্থাতেই কোনো গভর্নেন্স রাখার কথা কিন্তু আর কখনো ভাববো না, এটা উনি বলেন আর কি। তো এটাও একটা অদ্ভুত ব্যাপার, এটা কি উনি পুরোটাই স্বপ্ন দেখলেন, স্বপ্নের মধ্যেই কি পুরোটা ঘটেছিল, না হলে ওই সিনেমাটার অস্তিত্ব কোথা থেকে আসলো? এটা তো একটা অদ্ভুত ঘটনা, যেটা উনি বলছেন যে না আমি জেগে দেখেছি, এবং উনি টাইম ধরে ধরে বলেছেন যে আমি এতটা দেখেছি, তারপর আমি এই সময় থেকে এই সময় আমার সম্ভবত আমি মানুষ কখন এক্স্যাক্টলি ঘুমিয়ে পড়ে সেটা তো কখনোই বলা সম্ভব না, যে তার একটা আন্দাজ যে আমি এতটা সময় আমি ঘুমিয়েছি, এবং তার ছেলেও কিন্তু তাকে ওই শব্দটা, ওনার কাছে এইটা ওনার সপক্ষে কিন্তু ওই একটা যুক্তি আছে যে ছেলেও কিন্তু বলেছে মাম্মা না, এই শব্দটা সে জানলো কী করে, যখন উনি একবারও উচ্চারণ করেননি এই শব্দটা, বা তার আগেও কিন্তু এই শব্দটা ওনার বাড়িতে উচ্চারিত হয়নি। পুরোটাই একটা
অদ্ভুত ঘটনা। সৃজা ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ সুস্মিতা, কেউ লাইভের নোটিফিকেশান পাচ্ছে না, এটা কেন হচ্ছে আমি জানি না। হ্যাঁ আমারও সেটাই মনে হয় যে এটা একটা ওয়ার্নিং ছিল, কিন্তু সেই ওয়ার্নিংটা যে কে দিল সেটা ঠিক বোঝা গেল না। কারণ পুরোটাই যদি ওনার একটা জিনিস হচ্ছে যে আমি একটা জিনিস নিয়ে খুব দুশ্চিন্তা করছি, আমি সেটা নিয়ে একটা স্বপ্ন দেখতেই পারি, কিন্তু আমি যে টপিক নিয়ে আলোচনা মানে যে টপিকটা আমাকে খুব চিন্তায় ফেলেছে বা যেটা নিয়ে আমি খুব চিন্তিত বা আমি সেটা নিয়ে খুব চিন্তা করছি, ঠিক সেইটাই আমার সম্পূর্ণ অজানা একটা ভাষায় ঠিক সেই নামেরই একটা সিনেমা আমি দেখব কী করে, এইটা একটা কিন্তু অদ্ভুত ব্যাপার। যদি আমি স্বপ্ন দেখি তো আমি ওই শব্দটা জানবো কী করে, যেটা ফ্রেঞ্চের, উনি তো ফ্রেঞ্চ জানতেন না, উনি তো ইংলিশ সাবটাইটেল দেখে সিনেমাটা বুঝেছেন, তো সেই শব্দটা উনি কোথা থেকে পেলেন, এটা একটা প্রশ্নের ব্যাপার। সিনেমাটা যদি গভর্নেন্স টাইপের নাম হতো বা এই ধরনের কিছু নাম হতো যে শব্দটা ওনার জানা, তাহলে কিন্তু আমরা ধরে নিতাম যে হ্যাঁ উনি স্বপ্নই দেখেছেন। কিন্তু উনি ফ্রেঞ্চ শব্দটা উনি জানলেন কি করে, ওটা তো উনি বলেছেন আমি জীবনে শুনিনি, আমি চর্চাও করিনি, ফ্রেঞ্চ নিয়ে উনি চর্চাও করেন না। তো এটা একটা অদ্ভুত ঘটনা। আসলে অনেক কিছুই হয়তো সবার জীবনে না হলেও বেশ কিছু মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেটা সত্যি কোনো যুক্তিগ্রাহ্য কোনো ব্যাখ্যা তো পাওয়াই যায় না। এখন সেটা অনেক কিছু হতে পারে। আচ্ছা, এই ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমি নিজেই খুব ভয় পেয়েছি, সেই জন্য আমি এটা সবচেয়ে শেষে রাখলাম। আরও গল্প ছিল কিন্তু আমি আর একটা গল্প বলেই শেষ করে দেবো। হ্যাঁ এটা একদমই অন্যরকম গল্প, সত্যি খুবই অদ্ভুত ঘটনা না, এটা খুবই অদ্ভুত ঘটনা। আমি এমনি যদি যুক্তিতে ওই জায়গাটাতেই আমার আটকে যাচ্ছে, দুটো পয়েন্টে আমার আটকাচ্ছে, যে পুরোটাই যদি উনি স্বপ্ন দেখে থাকেন, উনি স্বপ্ন থেকে তো উনি কমিউনিকেট করতে পারবেন না বাচ্চার সঙ্গে, বাচ্চা কেন নানা শব্দটা বলল, উনি যেটা বলছেন যে উনি এই টিভিতে উনি দেখেছেন নানা শব্দটাই ইউজ করছে, সেই বাচ্চারা তাকে ডাকছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটাই বা কেন হবে যে একটা সিনেমা সেটা আর কখনোই খুঁজে পাওয়া যাবে না, এটাও তো একটা খুব মারাত্মক জিনিস। হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাটা ন্যানা শব্দটা জানলো কী করে, আর দ্বিতীয় ডাউট হচ্ছে যে উনি ওই ফ্রেঞ্চ নামটা উনি জানলেন কোথা থেকে। স্বপ্নের মধ্যে আমি স্বপ্ন দেখতেই পারি, আমার চেনা জানা ভাষার মধ্যে স্বপ্নটাই আমার কাছে আসবে, এটাই খুব স্বাভাবিক ঘটনা। অন্য কোনো একটা আজকে আমি একটা ফ্রেঞ্চ বা অন্য কিছু একটা শব্দ দেখে ফেলবো, এটা খুব চিন্তার বিষয়, এটা খুব মানে যুক্তিতে ঠিক আসে না। অ্যাটলিস্ট আমাকে একবার কানে শুনতে হবে, তবে তো সেটা আমার স্বপ্নে আসবে, না হলে তো সেটা স্বপ্নে আসা খুব কঠিন ব্যাপার, হয় না সাধারণত। আচ্ছা, এই ঘটনাটা আমার কাছে খুব একটু অস্বস্তিকরও, শুধু ভয়ের শুধু না, খুব অস্বস্তিকর লেগেছে। এই ধরনের গল্প আমি কখনো শুনিনি, আমি এরকম একটা খুব মারাত্মক ঘটনা এটা। তো একটি মেয়ে তার বিয়ের পর শ্বশুরবাড়িতে গেছে, তো একতলায় শ্বশুর শাশুড়ির থাকার জায়গা, একতলাটাতে শ্বশুর শাশুড়ি থাকে তাদের ঘর, আর দোতলায় হচ্ছে ওর আর ওর হাজব্যান্ড মানে ওদের বেডরুম, আর দোতলাটা পুরোটা মানে তৈরি হয়নি, কিছুটা আন্ডার কনস্ট্রাকশন আছে। যাই হোক, সেটার সঙ্গে গল্পের কোনো সম্পর্কই নেই। ওর হাজব্যান্ড বাইরে চাকরি করে, ওর শ্বশুরও বাইরে চাকরি করে, তারা ছুটিতে আসে, উইকেন্ডে আসে এরকম। যাই হোক,
তাহলে বাড়িতে থাকে হচ্ছে ওই ওর শাশুড়ি, ও আর মেয়েটি, আর ওর এক মাসি শাশুড়ি এসে থাকে। এবং এই শাশুড়ির কাছেই কিন্তু ও গিয়ে রাত্রেবেলা থাকে। যখন মানে ওর হাজব্যান্ড থাকে না তখন ও আর দোতলায় থাকে না, তখন ও শাশুড়ি ঘরে গিয়েই শুয়ে থাকে। এবং শাশুড়ির বেশ বড় খাট আছে, সেখানে অনেক সময় 3 জনে মিলেও শোয়, মানে শাশুড়ি, মাসি শাশুড়ি আরও। আবার অনেক সময় ওর যদি মনে হয় তাহলে ওর নিচে বিছানা করেও সেখানেও শোয়। তো শাশুড়ি ভীষণ মাই ডিয়ার। ও যেদিনকে হয়তো ওর ভাল লাগছে না, শরীর ভাল লাগছে না, ওর রান্না করতে ইচ্ছা হচ্ছে না, শাশুড়িকে বললো দূর আজকে চলো রান্না করতে হবে না, চল বাইরে খেয়ে আসি, বলে বাইরে খেয়ে আসি। মানে তার কোনোটাতেই কোনো মা আজকে আমার ইচ্ছা হচ্ছে না, আজকে বেশি রান্না হবে না। শাশুড়ি বললো কোনো ব্যাপার না, আমি করে নিচ্ছি। অথবা বলবে যে ঠিক আছে চলে একটা আলু সিদ্ধ ভাত কর, কোনো ব্যাপার না। মানে খুবই অ্যাডজাস্ট করতে পারে এবং ওর কোনো সমস্যা নেই। এবং সেই যে মাসি শাশুড়ি তিনিও খুব হাসি খুশি, মানে শাশুড়ির সঙ্গে ওর খুব ভালো সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে। আর শ্বশুর আর ওর হাজব্যান্ড মাঝে মাঝে আসে, আবার থাকে না, ও খুব ভালো আছে, ওর কোনো মানে শ্বশুরবাড়িতে গিয়ে ওর কোনো সমস্যাই নেই। এর কিছুদিন বাদে ওর শ্বশুরের কীরকম খুড়তুতো ভাই, এটা হয়তো ওদের কোনো জয়েন্ট প্রপার্টি ছিল বা কিছু, এটাই হয়তো ওদের আদির বাড়ি ছিল সেখানে, যাই হোক সেখানে কোনো এক সময় এই ভদ্রলোক এসে থাকতেন। সেই ভদ্রলোক আসছেন এরকম একটা খবর ওর শ্বশুরমশাই দিলেন। এবং এই খবরটা পাওয়া মাত্র ও শাশুড়ির মুখের দিকে তাকিয়ে দেখলো ওর শাশুড়ি পুরো সাদা হয়ে গেছে। মানে সে যে কী অস্বস্তি, এবং সে যে ওনার কাছে যে খবরটা মানে পুরো বজ্রাঘাতের মতো লেগেছে আর কি। উনি একদম আশাই করেননি যে এই জিনিসটা হবে। মানে উনি প্রচণ্ড মানে বিরক্তর চেয়েও বড়ো কথা হচ্ছে উনি অসম্ভব আতঙ্কিত হয়ে পড়লেন। ও না কিছু বোঝেনি, এবং কিন্তু ও কখনোই জিজ্ঞাসা করেনি যে কেন মা তোমার মানে এরকম রিয়াকশন হচ্ছে কেন তোমার। কারণ শাশুড়ি যথেষ্ট মানুষ ভালোবাসে, এবং মাঝে মাঝেই ওদের আত্মীয় এসে বাড়িতে থাকে। ওদের একটা বেশ বড় গেস্ট রুম আছে একতলাতেই। তো একটু অবাকই হয়েছে। তারপরের দিন থেকেই দেখা গেল লোক বাইরের থেকে লোক নিয়ে এসে ওর ভদ্রমহিলা সেই গেস্ট রুম থেকে শুরু করে যেখানে যত সারা বাড়ি ভীষণভাবে ধোয়া মোছা শুরু হয়ে গেল। প্রচণ্ড ধোয়া মোছা, একদম মানে সব কিছু পাল্টে পরিষ্কার করে মানে পবিত্র করার জন্য উনি যেন একদম বদ্ধপরিকর। সমস্ত বাড়ি ধুয়ে পাখলে সারাক্ষণ বাড়িতে গঙ্গা জল ছেটানো হচ্ছে, ধূপ ধুনো জ্বালানো হচ্ছে, কর্পূর জ্বালানো হচ্ছে, ধোঁয়া দেওয়া হচ্ছে। মানে সে একটা মানে যেন একটা অদ্ভুত একটা পরিস্থিতি হয়ে গেল। না বুঝতেই পারছে না যে কী ব্যাপারটা, কী এরকম করছে কেন, শাশুড়ি তো এরকম না। মানে হঠাৎ যেন সূচিবায়ুগ্রস্ত হয়ে গেলেন, এরা কী হচ্ছে ও বোঝেনি। তারপর পরের দিন শ্বশুর ছুটিতে ছিলেন, শ্বশুরও ছিলেন বাড়িতে, আর ছিল মানে সেই শ্বশুরও আসলেন। খুব তিনিও একজন সাধারণ যেরকম মানুষ হয় আসলেন সকালবেলা, কোনো অসুবিধা নেই, স্বাভাবিকভাবেই তিনি রয়েছেন। তো ও তো বুঝতেই পারছে না যে এই লোকটাকে এত ভয় পাওয়ার কী আছে। এই লোকটা আসবে শুনে এত মানে ধোয়া পাখলানোরই বা কী দরকার ছিল। ও কিছুই মানে কিছু মিলছে না, ওর কাছে অঙ্কটা পুরো মিলছে না। তারপরে যত সন্ধ্যায় গিয়ে আসতে থাকলো, ও শ্বশুরকে বললো যে শাশুড়ি বলল যে তোমার ভাই যা যা খেতে ভালোবাসে তুমি সব নিয়ে এসো, যা যা পছন্দ। সেও একদম অনেক বেশ 2-3 রকমের মাছ টাছ নিয়ে চলে আসলো। তারা উনি সারাদিন ধরে ঝটপট করে সব, সারাদিন ধরে না মানে খুব সকাল থেকে উঠে সেই বাজার টাজার চলে আসলো, খুব ভালোভাবে সেই সুন্দর করে সে সমস্ত রান্না হলো। এবং তারপর যখন ভদ্রলোক আসলেন তাকে খুব গুছিয়ে টুছিয়ে খেতে দেওয়া হলো। মানে কোনো অনুষ্ঠানে কোনো ত্রুটি নেই। তো ওর তো ভালোই লাগছে। সেই বিয়েও বলছে কি বৌমা, মানে প্রথম সে দেখলো আর কি, বৌমা তুমি সাধারণ যে কথাবার্তা, কি নাম টাম এই সমস্ত হয়ে গেল।
এরপর যখন সন্ধ্যা হয়ে আসছে তার আগেই আর কি দেখা গেল ওর শ্বশুরমশাই কিন্তু সেদিনকে চলে গেলেন, মানে তিনি আগের দিন এসছেন, সেদিনকেও চলে গেল। তো ও তাহলে শাশুড়ির কাছে এসেই থাকবে। শাশুড়ির কাছে যখন আসলো তখন শাশুড়ি বলল যে শোনো, তোমাকে একটা কথা বলে দিই, কোনো অবস্থাতেই তুমি ঘর থেকে বেরোবে না, সন্ধ্যের পর থেকে কোনো অবস্থাতেই তুমি, হ্যাঁ সন্ধ্যের পর যেতে গেলেও তুমি আমাকে না বলে কোথাও যাবে না, 1 নম্বর। আর রাতে যা হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, বাইরে থেকে কেউ ডেকে মরে যাক, তুমি কিন্তু দরজা খুলবে না, এই ঘরের দরজা কিন্তু আর খোলা হবে না। ও বলছে কেন, কি হয়েছে? বলছে আমি যেটা বলেছি সেটা নিয়ে তুমি আর কোনো প্রশ্ন করবে না, আমি যেটা বলছি তোমার ভালোর জন্য বলছি, তুমি কিন্তু এটা নিয়ে কোনো কথা। বা সেই তার যে বোন আছে সেও খুব অবাক হয়ে গেছে, হ্যাঁ সে কী রে, বেরোবো না আমরা, বাইরে বেরোবো না রাত্রেবেলা? না, রাত্রেবেলা যদি এই দরজা কেউ ভেঙেও ফেলে তাহলেও কিন্তু আমরা দরজা খুলবো না। তা এই সমস্ত কথা শুনলে একটা মেয়ের মনে কি একটা অন্য ধরনের একটা চিন্তা হয় যে যা বাবা, তাহলে কি ও শ্বশুরটা খারাপ মানুষ, মানে বদ চরিত্র এরকম কিছু, এই ভদ্রমহিলা এরকম করছে কেন, ভাবছে কেন? তো যাই হোক, এর পরেও রাত্রেবেলা ফোন আসে, তখন ও শাশুড়ির সামনে তো আর বরের সঙ্গে কথা বলবে না, মানে তাদের ব্যক্তিগত কিছু কথা থাকতেই পারে। তখন ও বলেছে মা আমি ওপরে যাচ্ছি, বলছে যা এক্ষুনি চলে আসবি, বলেছে আচ্ছা। ও তখন ওপরে চলে গেছে, ওপরে গিয়ে কথাটা তো বলেছে, তারপর যখন আসছে তখন ওই ঘরটার পাশ দিয়ে যে গেস্ট রুম সেটার পাশ দিয়ে ওকে আসতে হবে, সেটার পাশ দিয়ে যখন ও আসছে তখন একটা মানে ভেতরে লাইট টাইট সব বন্ধ হয়ে গেছে, শুয়ে পড়েছে ওই কাকা শ্বশুরও শুয়ে পড়েছে, কিন্তু সেখানে একটা অদ্ভুত আওয়াজ শুনে না ও থমকে দাঁড়িয়ে গেছে। সেটা হচ্ছে কিছু একটা কোনো মানুষ যদি মেঝের ওপর দিয়ে ঘষটে আসে তাহলে যে একটা, এবং সে যতবার ঘষটে সামনে এগোচ্ছে ততবারই সে মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করছে, যে আওয়াজটা শুনে ওর কীরকম একটা ভীষণ একটা প্রচণ্ড একটা ভয় লাগে। ও এক দৌড় দিয়ে, ও ওখানে আর দাঁড়ায়নি, ও এক দৌড় দিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। শাশুড়িকে কিছু বলেনি, শাশুড়ি কিন্তু ওই খেয়াল করছে। শাশুড়ি দেখা গেল উঠলো, শাশুড়ি প্রত্যেকদিন রাত্রেবেলা বেশ ভূতের গল্প চালিয়ে টালিয়ে ওরা সবাই মিলে একসঙ্গে শোনে, গল্প টল্প শুনে টুনে নিজেরা গল্প টল্প করে টোরে তারপর ওরা আড্ডা ফাড্ডা মেরে তারপর ঘুমায়, এরকম ওদের বেশ প্রত্যেক দিনের ইয়ে। সেদিনকে দেখালো হনুমান চল্লিশা চলছে, ওর যে শাশুড়ি সে হনুমান চল্লিশা, ও অবাক হচ্ছে এবং তার যে বোন সেও কিন্তু অবাক হচ্ছে, কিন্তু ভদ্রমহিলা কোনো ভেঙে কথা কিছু ভাঙছেন না, কিন্তু কেন হচ্ছে ব্যাপারটা সেটা কিন্তু উনি ভাঙছেন না, কিন্তু হনুমান চল্লিশা চলছে, অদ্ভুত ব্যাপার। এবং তারপরেই দেখা গেল ভদ্রমহিলা একটু উঠলেন, ও ঢোকার পরেই, ও যখন এসে দরজা বন্ধ করলো উনি আবার দরজাটা খুলে গঙ্গা জল নিয়ে সারা মানে ঘরটার সামনে দরজার গোড়ায় বেশ বেশি করে করে গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে, চারপাশে গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে দরজা আবার টেনে বন্ধ করে দিয়ে বললেন যা হয়ে যাক দরজা কিন্তু কেউ খুলবে না। দুজনকে একদম মানে খুব গম্ভীর গলায় উনি বললেন যে যা কিছু হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, ভূমিকম্প হোক, দরজা কিন্তু খোলা হবে না। ওরা হাঁ করে কেন বলছে না সেটা আমি বলতে পারবো না, সেটা আমি বলতে চাইও না, এই প্রসঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, তোমরা আমার কথা শুনতেই হবে, ঘুমিয়ে পড়ো, যা শব্দ হোক কেউ কথা উঠবেও না, কেউ কিছু দেখবে না। যা বাবা, এটা আবার কি? হ্যাঁ সে তো ঠিকই। এরপর হচ্ছে যেটা যে রাত্রেবেলা যখন হলো তখন মানে প্রথম রাত্রিটা হয়তো ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ করে ওর ঘুমটা ভেঙে গেছে একটা আওয়াজ শুনে, সেটা ওর মনে হচ্ছে দরজার বাইরে কেউ কিছু বলছে। সেটা যদি খুব স্বাভাবিক গলায় যদি কেউ কোনো কথা বলে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারি, মানুষ যেটা স্বাভাবিক গলায় কথা বলে, কিন্তু সেখান থেকে যে আওয়াজটা আসছে সেটা ও খুব ভালো করে কান পেতে শুনে দেখলো, সেটা খুব ঘ্যাস ঘ্যাসে গলায়
যেন কেউ ডাকছে, বৌদি বৌদি, বৌদিকে ডাকছে, মানে ওর শাশুড়িকে ডাকছে। এবং ও বুঝতে পারছে যে শাশুড়ি কাঠ হয়ে শুয়ে আছে, সে মানে নড়ছেও না চড়ছেও না, এবং মানে সে বোধহয় ঈশ্বরের নাম স্মরণ করছে আর কি। এবং ডাকটা এত বিচ্ছিরি ছিল, এবং ওটা কোনো মানুষের গলা দিয়ে যে বেরোতে পারে সেটা যেন মনে হচ্ছে কোনো অপার্থিব কোনো একটা গলার কেউ ডাকছে। এবং সেই আওয়াজটা শোনার পর থেকে ওরা না, ও কীরকম কাঠ হয়ে শুয়েছিল, এবং তারপরে যেন মনে হলো বাইরে কি, ওটা কি যুদ্ধ হলো না কিসের একটা ধুমধাম ধুমধাম আওয়াজ হলো, কিছু পড়ে গেল, কিছু একটা ধড়াম ধড়াম করে আওয়াজ হলো, তারপরে আবার সব চুপচাপ হয়ে গেল। ও বুঝতে পারলো যে ব্যাপারটা কিন্তু যিনি এসছেন তিনি আজ যাই হোক স্বাভাবিক নন, কিছু একটা তো গণ্ডগোল আছেই, এবং সেটা বেশ ভালো বড় সড়ো গণ্ডগোল, যার জন্য শাশুড়ি এত ভয় পাচ্ছে। এবং শাশুড়ি অলমোস্ট সারা রাত্রি মানে তিনি ভালো করে ঘুমালেন না, হয়তো বারবার ওই বউ আর ইয়েকেই বোধহয় সামলে গেল যে এরা আবার উঠে যাচ্ছে না তো, দরজা খুলছে না তো, এই ধরনের তিনি মানে আতঙ্কিত। পরের দিন সকালবেলা দেখা গেল আবার লোক নিয়ে এসে সারা বাড়ি আবার সেই ধোয়া ধুই, চারপাশ ধুয়ে পাকলে পরিষ্কার করে ঘুমুচ্ছে, ফিনাইল দিয়ে গঙ্গা জল দিয়েছে, মানে যা পারে আর কি। আবার সারা বাড়িতে ধুনো টুনো দিয়ে ধূপ জ্বালিয়ে, সে মানে একটা মনে হচ্ছে না একটা পুজো বাড়ি আর কি। ভীষণ অবাক লাগছে। সকালবেলা দেখা গেলো ভদ্রলোক আবার সেই নর্মাল এসে খাওয়া দাওয়া করলেন, খুব স্বল্পভাষী, বেশি কথা টথা বলেন না, খেয়ে দিয়ে আবার চলে গেলেন। এখন সেদিনকে কোনো একটা কারণে ওদের বিকেলে চাটা একটু সন্ধে হয়ে গেল। সন্ধে যখন হয়ে গেল, মানে সন্ধ্যা হয়ে আসছে, তখন কিন্তু অন্ধকার নামছে। এরকম একটা সময় ওর শাশুড়ি ওর হাতে চাটা দিয়ে বললো, তুই কিন্তু এটা দিয়েই চলে আসবি, 1 সেকেন্ড দাঁড়াবে না, 1 সেকেন্ড কিন্তু তুমি দাঁড়াবে না, তুমি দেবে চলে আসবে। তো ও গিয়ে দেখছে দরজাটা বন্ধ। তা ও ভাবছে এটা বাড়ির মানে আমার শ্বশুর হয়, আমি কি এখানে নামিয়ে দিয়ে বলে যাব যে কাকা চাটা নিয়ে নেবেন বা কিছু, ঘরে ঢুকবো না। ওর ভয়ও লাগছে, অস্বস্তিও হচ্ছে, আবার একটা বোধ ওর ভেতরে কাজ করছে যে আমি বাড়ির বউ, আমি ওরমভাবে গিয়ে চাটা ওরমভাবে দিয়ে আসবো, ঘরে ঢুকে দিয়েই আসি না, এখনও তো সেরকম কিছু কোনো তো ভেতর থেকে কোনো আওয়াজও আসছে না, কিছুই না। তখন ও দরজাটা খুলেছে, বারান্দায় কিন্তু একটা লাইট জ্বলছে, সেই আলোটা ভেতরে যাচ্ছে আর কি, ঘরটা অন্ধকার। তো ও গিয়ে যখন মানে ঢুকেই একটুখানি হাঁটলে একটু টেবিল আছে আর কি, টেবিল তারপরে চেয়ার আছে, সেই চেয়ারের মধ্যে ওই ও গিয়ে ওটা দিয়েছে, মানে টেবিলের উপর রেখে বলেছে কাকা চা। তখন তারপরেও ভালো করে তাকিয়ে দেখছে যে কেউ যদি সোজা হয়ে বসে থাকে, মানুষের তো একটা আলাদা রকম, আমরা দেখতে অভ্যস্ত, মানুষ সোজা হয়ে বসে আছে, আমরা সেই অবয়বটা অন্ধকার হোক মানে আলো আধারি হোক, তার মধ্যে আমরা কিন্তু বুঝতে পারবো, সেটাই স্বাভাবিক যে মানুষ এরকমভাবে বসে রয়েছে। ও দেখলো যে কেউ যদি 4 পায়ে বসে থাকে তাহলে যে জিনিসটা হয় ঠিক সেরকমভাবে ঘাড় ফাড় নিচু করে যেন পিঠের দিকটা উঁচু হয়ে রয়েছে, কিন্তু ওটা অ্যাবনর্মালভাবে ভদ্রলোক বসে রয়েছে। তা সেটা দেখে না ও ও মানে চা তো বলে ফেলেছে, ও তো বলে দিয়েছে যে কাকা চা। এবার সে এরকমভাবে মুখটা ওর দিকে এরকম করে ফেরালো, সে তো নিচু হয়েছিল, মুখটা এরকমভাবে ওর দিকে ফেরানোর পর ও দেখছে মুখ দিয়ে একটা কিছু বেরোচ্ছে, সেটা কি পোকা না কি, তা ভগবান বাবা, শুনেই আমার গা হাত পা শিউরে উঠেছে, খুব ভয়ঙ্কর জিনিস। কিন্তু সে বলছে, এবং সেই গলাটা যেটা, সেই গলাটাও কিন্তু একটা মানুষের গলা নয়, যেন মনে হচ্ছে অন্য কোনো প্রাণী কথাটা বলছে। সে যেন বলছে মিষ্টি বৌমা, মিষ্টি চা, মিষ্টি, এরকমভাবে একটা কিছু বলেছে। ও একেবারে কোনো দিকে না তাকিয়ে, যে শাশুড়ি বলেছিল দৌড়ে চলে আসবি, মানে সেই ছুটে ও একেবারে পোঁপা করে ছুটে গিয়ে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। শাশুড়ি তো কিছু বুঝতে পেরেছে যে ও কিছু দেখেছে, পুরো ওর মুখটাকে চেপে দিয়ে চুপ, একটা কথা না, একটা কথা বলিস না, চলে চ, ঘরে চলে চ। যাই হোক, সেদিনকেও রাত্রেবেলা ওই খাবারটা কিন্তু ওই সামনে দিয়ে আসা হয়, মানে ওই দরজার সামনেই দিয়ে আসে, মানে ও কিন্তু আগে খেয়াল করেনি, পরে দেখলো যে সে দরজাটার সামনেই আর কি শাশুড়ি খাবারটা রেখে দিয়ে, মানে সেও প্রায় দৌড়ে পালিয়ে আসে আর কি। সে এসে ওই
রাত্রেবেলা নিজেরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দরজা ফরজা বন্ধ করে বলে দিয়েছে যা হয়ে যাক, সেই একই কথা তিনি রিপিট করেন, যা হয়ে যাক আজকে কিন্তু কোনো অবস্থাতেই দরজা খুলবে না। আর ও তো ওই দৃশ্য দেখে, একটা দৃশ্যের একটা খারাপ হওয়ার তো একটা বা বিভৎস হওয়ার তো একটা সীমা থাকবে, ও যেটা দেখেছে সেটা ও মানতেই পারছে না। মানে ওর অসম্ভব ভেতরে একটা অস্বস্তি এবং সেটা খুব মানে চরম অ্যাংজাইটি হয়ে যাচ্ছে আর কি, যে এটা কি দেখলাম আমি, এটা আমি কি দেখলাম, একটা মানুষ এরকম আর এইরকম একটা গলার আওয়াজ, সে বসেছিল একটা পশুর মতো, কোনো মানুষের মতো তো নয়ই। সেদিনকে রাত্রেবেলা ও যখন ঘুমায় তখন ও স্বপ্ন দেখলো যে ঘোড়ার মতো একটা কিছু জিনিস ওর দরজার বাইরে যেন দাঁড়িয়ে রয়েছে, ওই বারান্দাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে ওর ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে ও শুনছে সম্পূর্ণ ডিফারেন্ট দুটো গলায় একজন বলছে, এই খাবো, খেতে খুব ভালো লাগছে, আরও চাই, আরও খাবো, মিষ্টি খাবো। আরেকজন বলছে না না রে, মানে একজন বারণ করছে কিন্তু দুটো যেন আলাদা গলায় এরকম কথা হচ্ছে, কিন্তু সেই গলা দুটো ভয়ঙ্কর। গলা দুটো স্বাভাবিকভাবে কোনো মানুষ ওইভাবে গলা ঘ্যাস ঘ্যাস করে কথা বলতেই পারে না। এবং তারপর যেন তাদের মধ্যে যেন একটা যুদ্ধ হলো ওখানে, একটা ধুমধাম। আবার সেইও তো কানের মধ্যে মানে বালিশ চেপে চুপ করে ঠকঠক করে কাঁপছে যে বাবারে এটা যাবে কখন, এই কবে যাবে এটা। পরের দিন ওর শ্বশুর আসলেন, বোধহয় ছুটি নিয়েই চলে আসলেন বা এরকম একটা কিছু। আর ওই লোকটি কিন্তু সকালবেলা উঠে চলে গেল, কারণ সে এসেছিল, সে বলেছিল সে আসছে এখানে, তার পেনশন আটকে গেছিল, কোনো একটা সমস্যা ছিল সেটা নিয়ে। কিন্তু ও তাকে আধ সেকেন্ডের জন্য বাড়ি থেকে বেরোতে দেখেনি। কী করে সেই সমস্যার সমাধান সে করলো তা তো ভগবান জানে। সে কিন্তু চলে গেল এবং চলে যাওয়ার পরক্ষণেই আবার সেই ভদ্রমহিলা আবার সেই সব কিছু সেই ধোয়া ঠোয়া শুরু করে দিল। ওই ঘরের একদম সব কিছু ধুয়ে পরিষ্কার করে সমস্ত বাড়ি পবিত্র টবিত্র করে ঠোরে তারপরে ও শাশুড়িকে চেপে ধরলো, কি ব্যাপারটা কি আমাকে বলতেই হবে, কি ব্যাপার তুমি আমার কাছে যে এই দু রাত্রি যে তুমি না ঘুমিয়ে পাহারা দিলে, কি ঘটনাটা কি এবার খুলে বলো তো, কি ঘটনা এটা, ওনার এটা কি? বলছে দেখ সঠিক আমি বলতে পারবো না, আমিও কিন্তু সঠিক জানি না যে ওনার ওটা কি। তবে আমি যেটুকু জানি সেটা হচ্ছে উনি অল্প বয়সে ফরেস্টে উনি চাকরি করতেন, সম্ভবত রেঞ্জার বা ওই ধরনের কিছু ছিলেন। একদম গভীর অরণ্যে থাকতেন এবং এটা যেহেতু বেশ কিছু বছর আগের ঘটনা, তিনি কিন্তু একাই ওখানে থাকতেন। এবং হতেই পারে যে ওখানে উনি কোনো একটা ওই ধরনের তন্ত্রমন্ত্র সাধনা করতেন বা কিছু একটা তো করতেন। এবং সেখানে উনি প্রচণ্ড, ওদের কাছে যখন খবর আসে উনি প্রায় মৃত্যুশয্যায়, এরকম একটা খবর কিন্তু ওনাদের কাছে আসে। কিন্তু যে কোনো কারণেই হোক তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এবং ওরা হয়তো ভেবেছে যে মারাই যাবে। তারও বেশ কিছুদিন বাদে উনি যখন ফেরত আসেন, তার বাড়ির লোকেরা থেকে শুরু করে এবং ওনারাও সবাই বুঝতে পারে যে যে ফিরেছে সে আদৌ ওই লোকটা না। এই লোকটা যেন পুরোপুরি পজেসড। এবং সে মানে এই যে ভয়ঙ্কর দৃশ্যটা ও দেখেছে, আমি আর রিপিট করতে চাইছি না, সেই জিনিসটা কিন্তু তার মধ্যে ওই সন্ধ্যের পর থেকেই সে কিন্তু একদম সম্পূর্ণ একটা জন্তুতে রূপান্তরিত হয়ে যায়। তার শরীরের সব কিছুই জন্তুর মতো হয়ে যায়। এবং দিনের বেলা কিন্তু সে খুব স্বাভাবিক থাকে, যেরকম স্বাভাবিক থাকে। এবং তার কাছে ওই স্মৃতিটুকুও থাকে না যে সন্ধ্যেবেলা তার যে এই যে একটা অদ্ভুত ট্রান্সফরমেশন হয়, সেটা কিন্তু সে তার কোনো স্মৃতিতেই থাকে না। তাকে জিজ্ঞাসা করলে সে কোনো উত্তরও দিতে পারে না, ফ্যাল করে তাকিয়ে থাকে। এটা যে কি অসুখ, অনেক ডাক্তার ফাক্তার দেখানো হয়েছে, কেউ কিচ্ছু বুঝতে পারেনি, কেউ কিছু এর কোনো ওষুধও করতে পারেনি। কেউ বলেছে মানসিক সমস্যা, কেউ বলেছে এই ওই সেই, কিন্তু বেশিরভাগ লোকই সন্দেহ করে যে জঙ্গলে থাকা অবস্থাতেই ওনার সঙ্গে একটা কিছু হয়েছিল, যেটা খুব ভয়ঙ্কর। আর সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার, ওনার যে এই যে জিনিসগুলো, এবং সেটা কোনো পুরুষ কোনো দিন বুঝতে পারে না। সেটা কোনো পুরুষ মানে ওর মানে ওর শ্বশুর বা
ওর স্বামী তারা এই কথাগুলো বিশ্বাসই করে না, কারণ তারা এগুলো দেখেও নি, তারা কিচ্ছু বিশ্বাস করে না। কিন্তু যা দেখে সেটা কিন্তু মহিলারাই দেখে। এবং সে এসে কিন্তু কোনোদিন দাদার ঘরে গিয়ে ধাক্কা দিয়ে বলেনি দাদা দরজা খোলো, সেটা কিন্তু বলেনি। বৌদির ঘরে গিয়ে, অবশ্যই দাদা বৌদি এক জায়গাতেই থাকতেন, কিন্তু সেটা কোনোদিন এরকম ঘটনা ঘটেনি যেটা দাদা থাকাকালীন কিছু হয়েছে। কিন্তু যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই কিন্তু সে যে অন্য ধরনের, মানে আমি বলছি সে তার কোনো চারিত্রিক কোনো দুর্বলতার থেকে সে না, সেরকম কিন্তু কিছু না, কিন্তু এইরকম ভয়ঙ্কর একটা কিছু সে ওই সবসময় খেতে চাইতো এবং প্রচুর খেতে চাইতো আর কি। তো ভাগ্য ভালো, মানে এর কোনো সঠিক তথ্য উনি ওনার শাশুড়ি ওকে দিতে পারেনি। আর দ্বিতীয় হচ্ছে তারপরে কিন্তু অনেক বছর কেটে গেছে, সেই ভদ্রলোক বেঁচে আছেন কিনা তাও জানা যায়নি। যাই হোক, সে কিন্তু আর আসেনি, আর কোনো দিন ওদের বাড়িতে আসেনি। মানে ও একবারই তাকে দেখেছিল এবং তার ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। 11:30 বাজে। সবার কেমন লাগলো একটু জানিও। এখানেই তাহলে শেষ করছি, পরে আবার ওই 1.5-2 সপ্তাহ বাদে, 2 সপ্তাহর মাথায় আবার আসবো বোধহয়। কত 25 তারিখ বোধহয় পড়ছে, ওই কোনো শুক্রবার কি শনিবার আবার দেখা হবে। সবার কেমন লাগলো একটু জানিও, জানালে আমার ভালো লাগবে। সবাই একটু কমেন্ট করে যেও, পরে আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। না না, ঘুম যাবে না। হ্যাঁ, বাইরে থেকেই চা দিয়ে দিলে হতো। আসলে ও একটু নতুন বউ, ও ভাবলো বোধহয় যে শ্বশুরের শ্বশুর তিনি, তারপরে আবার গেস্ট, তাকে কি বাইরে থেকে ভাবে চা দেবে, মানে ভদ্রতায় আটকালো আর কি। ও ভাবলো যে যাই, গিয়ে সামনে গিয়েই দিয়ে আসি, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, সবাই ভালো থেকো, একটু সবাই কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে, আবার দেখা হবে, আবার দিন 15 বাদে আবার আসছি। সবার কেমন লাগলো জানিও। এখনও গল্প ছিল কিন্তু আমি আর পারছি না, আর আমার কুলাচ্ছে না। আর একটা শুধু এইটা শুধু বাকি রইল। ঠিক আছে, আবার পরে কথা হবে। হ্যাঁ, শিওর, পরে হ্যাঁ, এটা আমি নিজেও খুব ভয় পেয়েছি। মানে আমি ঘটনাটা যখন শুনেছি তখন আমার নিজেরও খুব ভয় লেগেছে এই ঘটনাটাতে। ঠিক আছে, আসছি তাহলে। সবাই ভালো থেকো, শুভরাত্রি, আবার দেখা হবে।